গল্পবাবুর আসরের বেশ কিছু শ্রোতা আছেন যারা দস্যুমোহন চরিত্রটিকে ভালোবাসেন। তাদের জন্যই শুরু হয়েছে আবার মোহন গল্পটি। আজ দ্বিতীয় পর্ব। আগের পর্বে শুনেছেন রমা বেকার কর্তৃক আহত হওয়ার বেশ কিছুদিন পর মোহনের খোঁজ পাওয়া যায় সিমলার পাহাড়ে। সেই পর্বেই শুনেছেন মোহন অল্পের জন্য কিভাবে মিস্টার বেকারের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় এবং প্রতিজ্ঞা করে কয়েক মাসের বিশ্রামের পর সে ফিরে আসবে এবং বেকারের প্রতি দারুণ প্রতিশোধ গ্রহণ করবে। এই পর্বে শুনবেন কি সেই প্রতিশোধ, সে কি পারবে প্রতিশোধ গ্রহণ করতে নাকি ব্যর্থতায় পর্যবসিত হবে। আর কথা না বাড়িয়ে আসুন শুরু করা যাক আজকের গল্প, শশধর দত্তের লেখা আবার মোহন দ্বিতীয় পর্ব। এরপর দেখতে দেখতে পঞ্চম সপ্তাহ অতিবাহিত হয়ে গেল। মিস্টার বেকার ও মিস্টার স্যানিয়েল গভর্নমেন্টের অপরিসীম ধনবল, জনবল, শক্তি ও সুযোগ নিয়ে সারা ভারতবর্ষ চষে ফেলতে লাগলো, কিন্তু দস্যুমোহনের কোনো সন্ধানই পেলেন না। তাঁরা বিস্মিত হয়ে ভাবতে লাগলেন, অবশেষে কি দস্যুমোহন ভারতবর্ষ ত্যাগ করে চলে গেল? ক্রমশ এই ধারণা মিস্টার বেকারের মনেও সংক্রমিত হতে আরম্ভ করলো। সেদিন মিস্টার বেকার পরামর্শ কক্ষে বসে মিস্টার স্যানিয়েলের সঙ্গে কথা বলছিলেন। সময় সকাল 7টা, সবেমাত্র ব্রেকফাস্ট সারা হয়েছে। মিস্টার বেকার একটা দামি সিগার মিস্টার স্যানিয়েলের হাতে দিয়ে নিজে একটা ধরালেন এবং বললেন, সত্যি মিস্টার স্যানিয়েল, আমি একটু উদ্বিগ্ন হয়ে উঠেছি। আমাদের এরূপ বিরাট প্রচেষ্টা এমনভাবে যে বিফল হবে আপনি কি কখনো ভাবতে পেরেছিলেন? মিস্টার স্যানিয়েলের মুখে উদ্বেগ চিহ্ন পরিস্ফুট হয়ে উঠল। তিনি বললেন, আপনি যে এমন বিরাটভাবে সমগ্র ভারতব্যাপী সুসংবদ্ধ অনুসন্ধান কার্য চালাবেন বা এমনভাবে যে চালানো যায়, আমি নিঃসংকোচে স্বীকার করছি স্যার, এই সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা পূর্বে ছিল না। কিন্তু আমাকে আপনার এই বিরাট আয়োজন ও তেমনই বিরাট প্রথায় অনুসন্ধান কার্য যত না বিস্মিত করেছে, তার বেশি করেছে দস্যুটার আত্মগোপন করার শক্তি দেখে। সে যেন বেমালুম বাতাসে মিশে গেছে। চিন্তিত মুখে মিস্টার বেকার বললেন, তাই বটে। এখন আমি ভাবি, সত্যিই কি সে ভারতবর্ষ ত্যাগ করে ইউরোপে কিংবা আমেরিকায় চলে গিয়েছে? মিস্টার স্যানিয়েল বললেন, আমি তাকে যতটুকু চিনেছি স্যার, সে ভারতবর্ষ ছেড়ে স্বর্গে যেতে সম্মত হবে না। কারণ সে দৃঢ় বিশ্বাস করে তার মতো স্বদেশ প্রেমিক, তার মতো স্বদেশপ্রাণ মহাপুরুষ আর দ্বিতীয় জন্মগ্রহণ করেনি। আর একমাত্র এই কারণের জন্যই আমার বিশ্বাস সে এখানেই আছে স্যার। কিন্তু কোথায়? মিস্টার বেকার প্রশ্ন করলেন। তা যদি বলতে পারতাম তাহলে পুরস্কারের 50,000 টাকা আর আপনার ভাগ্যে যেতে দিতাম না। মিস্টার বেকার হেসে উঠলেন, বললেন, সত্য বলতে কি এই টাকার ওপর আমার বিন্দুমাত্র লোভ নেই। এমনকি অন্য কেউ যদি আজ দস্যুমোহনকে গ্রেপ্তার করে আমাকে বলে, এই নিন দস্যুকে দিন গভর্নমেন্টের ঘোষণা অনুসারে পুরস্কারের 50,000 টাকা, আর আপনাকে দুশ্চিন্তা থেকে মুক্ত করলাম, সেজন্য আপনি দিন আরো 10,000 টাকা, তাহলে সত্যি বলছি মিস্টার স্যানিয়েল, আমি দ্বিরুক্তি না করে তৎক্ষণাৎ একখানা চেক হাসি মুখে সই করে দিতাম। মিস্টার স্যানিয়েল মিস্টার বেকারের আন্তরিকতার পরিচয় পেয়ে মুগ্ধ হয়ে গেলেন। এমন সময় একজন খানসামা ট্রেতে করে কয়েকখানি পত্র মিস্টার বেকারের সামনে ক্ষুদ্র টেবিলের ওপর রেখে গেল। মিস্টার বেকার অন্যমনস্কভাবে খামগুলি নাড়াচাড়া করছিলেন এবং মনে মনে অন্য বিষয়ে চিন্তা করছিলেন। অকস্মাৎ তিনি অস্ফুট বিস্ময়ধ্বনি উচ্চারণ করে ট্রে থেকে একখানা খাম তুলে নিলেন এবং কম্পিত হাতে খামের মুখ ছিঁড়ে পত্রখানি বের করবার পূর্বে বললেন, মোহন, দস্যুমোহন। মিস্টার স্যানিয়েলের সকল ইন্দ্রিয় একাগ্র হয়ে উঠল। তিনি পত্রখানির দিকে স্তম্ভিত বিস্ময়ে চেয়ে রইলেন।
ইতিমধ্যে মিস্টার বেকার পত্রখানি পড়তে আরম্ভ করলেন। মিস্টার স্যানিয়াল সশঙ্ক দৃষ্টিতে চেয়ে দেখলেন মিস্টার বেকারের মুখভাব এমন অস্বাভাবিক রূপে আবেগে রূপান্তরিত হয়েছে যা তিনি কখনো দেখেননি। তথাপি তিনি সকল আগ্রহ দমন করে অপেক্ষা করতে লাগলেন। মিস্টার বেকার পত্রখানি উপর্যুপরি দুবার পাঠ শেষ করে পুনরায় যখন নতুন করে আরম্ভ করবার উপক্রম করছিলেন, তখন মিস্টার স্যানিয়াল বললেন, কি সংবাদ স্যার? সংবাদ? এই বলে মিস্টার বেকার অর্থহীন দৃষ্টিতে মিস্টার স্যানিয়ালের দিকে চেয়ে রইলেন। কিছু সময় অপেক্ষা করেও যখন তিনি মিস্টার বেকারের কোনো জবাব পেলেন না, তখন শঙ্কিত কণ্ঠে নত স্বরে বললেন, পত্রখানি একবার দেখতে পাই কি স্যার? মিস্টার বেকারের স্বাভাবিক অবস্থা ফিরে এলো। তিনি পত্রখানি মিস্টার স্যানিয়ালের হাতে দেবার পূর্বে বললেন, নিশ্চয়, এই দেখুন। মিস্টার স্যানিয়াল পরম আগ্রহ ভরে পত্রখানি পাঠ করতে লাগলেন। তার অন্তরাত্মা গুরুগুরু শব্দে আতঙ্কে কাঁপতে লাগলো। পত্রখানি আমরা উদ্ধৃত করে দিলাম। আমার প্রিয় মিস্টার বেকার, অতীতে আমার জন্য আপনার উদ্বেগ উৎকণ্ঠা দেখে সত্যিই পরম আনন্দ লাভ করেছি। আপনি যে আমাকে পাবার জন্য না দেখবার জন্য বলবো এতটা আকুল হয়ে উঠবেন তা যদি কিছু পূর্বেও জানতে পারতাম, তাহলে এই পত্র আরো পূর্বে আপনার হস্তগত হয়ে ভীষণতম উৎকণ্ঠা নিরসন করত। কিন্তু আমি গত পত্রে জানিয়েছিলাম যে 6 সপ্তাহ আমার নিরুদ্বেগ ভাবে সময় কাটানোর জন্য প্রয়োজন আছে। সুতরাং এই সময়টুকু আমি নিশ্চিন্তে থাকতে চাই এবং অন্য অনেক কিছুই লিখেছিলাম। কিন্তু আপনি আমার সকল আবেদন নিবেদন যে এমনভাবে উপেক্ষা করবেন বন্ধু, তার আমি ভাবতে পারিনি। যাগে 5 সপ্তাহেই আমার উদ্দেশ্য সফল হয়েছে। সুতরাং 1 সপ্তাহ আগেই আপনাকে পত্র লেখার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান বোধ করলাম। এইবার আসল কাজের কথায় আসা যাক। আপনাকে আমি কয়েকবার জানিয়েছি যে আমি শান্তিময় জীবন যাপন করতে চাই, কিন্তু আপনারা তা শুনলেন না। উপরন্তু আপনি বর্বরের মতো এমন এক পৈশাচিক কাজ করে বসলেন যার সাজা আপনাকে না দিয়ে আমি কিছুতেই সুস্থ হতে পারছি না। কি শাস্তি, কোন শাস্তি আপনাকে দেওয়া যেতে পারে এই কথা ভেবে আমি কয়েক রাত্রি বিনিদ্র হয়ে কাটিয়েছি। তারপর স্থির সিদ্ধান্তে উপনীত হয়েছি মিস্টার বেকার। এইবার মন দিয়ে শুনুন আপনার শাস্তির কথা। আজ থেকে 1 সপ্তাহ পরে 10ই তারিখে আমি কারেন্সি অফিস লুট করব। আপনার সাধ্য থাকে গভর্নমেন্টের সম্পদ রক্ষা করুন। আজ থেকে অর্থাৎ আপনার পত্র প্রাপ্তির দিন থেকে 1 সপ্তাহ পরে আগামী 10ই তারিখে কারেন্সি অফিসের লক্ষ লক্ষ টাকা আমি লুট করে আনব। আপনাদের সাধ্য হবে না দস্যু মোহনকে নিরস্ত করতে। আমি এখন থেকেই দিব্য চক্ষে দেখতে পাচ্ছি আপনি গভর্নমেন্ট শক্তি সংগ্রহ করে নিজ স্কন্ধে দায়িত্ব নিয়ে আমাকে বাধা দেবার জন্য দাঁড়াবেন, কিন্তু সফল হবেন না। ফলে অপদস্থ, লাঞ্ছিত, কর্মচ্যুত মিস্টার বেকার টিকিট কেটে জাহাজে চড়ে বসবেন। আপনি যখন বিলাতে আপনার বাড়িতে উপস্থিত হবেন তার বহু পূর্বেই ইংল্যান্ডের প্রত্যেকটি নরনারী শিশু আপনার প্রত্যেকটি ইতিহাস অবগত হয়ে আপনাকে কিরকম সংবর্ধনা করবার জন্য প্রস্তুত হয়ে থাকবে একবার এই সময় থেকেই না হয় কল্পনা করে দেখুন মিস্টার বেকার। এই হবে আপনার একমাত্র উপযুক্ত শাস্তি। দস্যু মোহনের প্রিয়তমা নারীর কোমল নবনীত পবিত্র অঙ্গে গুলি করার দুঃসাহস স্পর্ধার এই হচ্ছে একমাত্র প্রতিফল। মিস্টার বেকার, আবার স্মরণ করিয়ে দিই, মাত্র 1 সপ্তাহ পরে 10ই জুলাই তারিখে আপনার কর্মজীবনের, সমাজ জীবনের, সম্মানিত জীবনের শেষ হবে। হ্যাঁ, আরেকটা বিষয় বলে পত্রের উপসংহার করি। আপনি যদি ফোর্টের সমগ্র সৈন্য নিয়ে আমাকে বাধা দিতে চান, তবু সফল হতে দেব না আমি। দস্যু মোহন কখনো বৃথা দম্ভ করেনি। আজ পর্যন্ত সে যা বলেছে, যা প্রতিজ্ঞা করেছে, তার প্রত্যেকটি কথা রেখেছে। এইবারও সে রাখবে। তাকে আর কখনো যাতে বিরক্ত করতে না পারেন, তাই এই শাস্তির আয়োজন করা হয়েছে। এইবার বিদায় বন্ধু, আবার দেখা হবে। ইতি চিরশত্রু মোহন। মিস্টার স্যানিয়াল পত্রখানি পাঠ করে অর্থহীন নির্বোধ দৃষ্টিতে চেয়ে বসে রইলেন। ইতিমধ্যে মিস্টার বেকার সংযত ও প্রকৃতস্থ হয়ে উঠেছিলেন। তিনি হাসিবার বৃথা চেষ্টা করে বললেন,
আপনি এই দম্ভ বিশ্বাস করেন? মিস্টার স্যানিয়েল কোনো জবাব দিলেন না। তখন তার মানসচক্ষুতে আরেকটি দিনের কাহিনী ভেসে উঠল, যেদিন দস্যুমোহন এইভাবে দম্ভ ভরা ঘোষণা করে একটি বৃদ্ধ জমিদারের বিবাহের লোভ চিরতরে ঘুচিয়ে দিয়েছিল। কিন্তু একটা পল্লীগ্রামের অপদার্থ জমিদারকে কৌশলে হত্যা করা আর কলকাতার বুকে গভর্নমেন্টের কারেন্সি অফিস লুট করার মধ্যে যে বিরাট ব্যবধান আছে তা ভেবেও তিনি বিশেষ ভরসা পাচ্ছিলেন না। কোনো উত্তর না পেয়ে মিস্টার বেকার পুনরায় বললেন, এমন অসম্ভব কথা আপনি বিশ্বাস করেন মিস্টার স্যানিয়েল? কি সাহস দেখেছেন? মিস্টার বেকার ঈষৎ বিরক্ত হয়ে বললেন, প্রশ্ন আমার ও নয় মিস্টার স্যানিয়েল। মিস্টার স্যানিয়েল করুণ হেসে বললেন, আমার বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয় মিস্টার বেকার, আমি ভাবছি এত বড় দুঃসাহস দস্যুটার কি করে হলো। আমিও তাই ভাবছি। এই বলে মিস্টার বেকার খামখানির ওপর পোস্ট অফিসের স্ট্যাম্প লক্ষ্য করে বললেন, পত্রখানা কলকাতার জিপিও থেকে ডাকে পাঠানো হয়েছে। আমরা যখন সারা ভারতবর্ষ তোলপাড় করছি তখন দস্যু কলকাতাতেই রয়েছে। এমন অসম্ভব কথা আমি বিশ্বাস করি না। নিশ্চয়ই তার কোনো সহকারী দ্বারা চিঠিখানা এইখানে ডাকে দিয়েছে, নয় কি মিস্টার স্যানিয়েল? মিস্টার স্যানিয়েল বললেন, আমিও যেমন জানি আপনিও তেমনই জানেন যে এই দস্যুটার পক্ষে অসম্ভব কাজ কিছুই নেই। এমন হওয়াও এতটুকু বিচিত্র নয় যে সে বরাবরই কলকাতায় বাস করছে। মিস্টার বেকার পত্রখানি খামের মধ্যে ভরে উঠে দাঁড়ালেন এবং কোট গায়ে দিয়ে ছড়ি ও টুপি উঠিয়ে নিয়ে বললেন, আসুন কমিশনারের সাথে দেখা করে আসি। মিস্টার স্যানিয়েল উঠে বললেন, একটা বিষয়ে বেশ উদ্বেগ বোধ করছি মিস্টার বেকার। কি বিষয়? আমি ভাবছি যদি এই পত্রখানির নকল দস্যু সংবাদপত্রে পাঠিয়ে দিয়ে থাকে তবে আর আমাদের শান্তি বলতে কোনো কিছুই অবশিষ্ট থাকবে না স্যার। এই বলে মিস্টার স্যানিয়েল এতক্ষণ পর মৃদু হাসলেন। মিস্টার বেকারের মুখভাব গম্ভীর হয়ে উঠল। তিনি ক্ষণকাল চিন্তিত মুখে দাঁড়িয়ে থেকে বললেন, তাও বটে, কিন্তু আমার মনে হয় তা সে করবে না। কারণ সত্যই যদি সে কারেন্সি অফিস লুট করার মতো কোনো দুঃসাহসিক পরিকল্পনা করে থাকে তবে সে তা প্রচার করে অনর্থকতার পথে বাধা সৃষ্টি করবে না। অনর্থকতার পথে বাধা সৃষ্টি করবে এমন মনে হওয়া একটু অস্বাভাবিক নয় কি? মিস্টার স্যানিয়েল বললেন, কিছুই অস্বাভাবিক নয় মিস্টার বেকার, কিন্তু কথা হচ্ছে যদি দস্যুমোহন তার এই দম্ভ সার্থক করতে পারে তাহলে আমাদের কর্মজীবন, শুধু কর্মজীবন কেন, ইহজীবনের সবকিছুই নিঃশেষে লয় পাবে। তারপর বেঁচে থাকার কোনো সার্থকতাই আমি দেখতে পাই না। মিস্টার বেকার সক্রোধে মাটিতে পদাঘাত করে বললেন, আমি এই দস্যুটাকে এমনি করে চূর্ণ করে ফেলবো। তার এই দম্ভ, এই ভীতি প্রদর্শন আমি চিরতরে বিলুপ্ত করে দেব। স্কাউন্ড্রেলের সাহস গগনচুম্বী হয়ে উঠেছে। এইবার আমি তাকে চূর্ণ করে ধুলার সঙ্গে মিশিয়ে দেব। দেখাবো মিস্টার বেকারের শক্তি একটা দস্যুর চেয়ে কত গুণ বেশি। কি স্পর্ধা, অসহ্য। বলতে বলতে মিস্টার বেকার বের হয়ে অপেক্ষমান মোটরে আরোহণ করলেন। মিস্টার স্যানিয়েল আরোহণ করার পর মিস্টার বেকার সোফারের দিকে চেয়ে বললেন, কমিশনার সাহেব কাকোটি। মোটর একটু মৃদু গর্জন করে নিঃশব্দ গতিতে ছুটতে লাগলো। আজমির থেকে প্রায় 20 মাইল উত্তরে, যেখানে পর্বতশ্রেণীর মধ্যে সুবিস্তীর্ণ সমতল উপত্যকার সমাবেশ হয়েছে, সেই স্থানটি এক করদ রাজার রাজ্যভুক্ত। এই মনোরম স্থানে একদা হয়তো প্রাকৃতিক দৃশ্যে মুগ্ধ হয়ে রাজবংশীয় কোনো শৌখিন পুরুষ প্রস্তর নির্মিত একটি দ্বিতল অট্টালিকা নির্মাণ করেছিলেন। কিন্তু যে কোনো হেতুবশতই হোক, তিনি কিংবা তার পরবর্তী কেউ সেই অট্টালিকায় বাস করেননি। এই প্রস্তর গ্রথিত দুর্গ সদৃশ্য অট্টালিকাটি নির্মাণকাল থেকে শূন্য পড়েছিল।
বর্তমানে এক ধনী শৌখিন যুবক সস্ত্রীক সেখানে বাস করার জন্য রাজ সরকার থেকে অতি সামান্য বাৎসরিক ভাড়ায় বন্দোবস্ত করে নিয়েছেন। এই ধনী যুবকটি কোন প্রদেশবাসী তা জানা যায়নি। তিনি ভাড়া অগ্রিম মিটিয়ে দিয়ে সকল প্রকার প্রশ্ন ও অনুসন্ধান থেকে নিজেকে মুক্ত করে নিয়েছিলেন। একদিন প্রাতঃকালে এই অট্টালিকার দ্বিতলে একটি সুসজ্জিত মনোরম কক্ষে বসে ধনী যুবকটি তার স্ত্রীর সঙ্গে আলাপ করছিল। যুবকটি বলছিলেন, সত্যিই আমি যে শপথ তোমাকে স্পর্শ করে করেছি তা যে আমি কোনোদিনই ব্যতিক্রম করতে পারবো না তা কি তুমি জানো না? আমি মরে যাব, তবু আমাকে কোনো প্রলোভনই শপথচ্যুত করতে পারবে না। যুবক দস্যু মোহন আর রমার মধ্যে যে কথাবার্তা চলছিল তা না বললেও চলতো, কিন্তু উপন্যাস প্রথা ভঙ্গ হতো বলেই সময় নষ্ট করতে হলো। রমা স্নিগ্ধ হাস্যে বলল, আমার কাছে এ তো কোনো নতুন সংবাদ নয়, তবে বলছি। এই বলে মোহন মুগ্ধ দৃষ্টিতে প্রিয়তমা নারী রমার দিকে কিছুক্ষণ চেয়ে রইল। পুনরায় বলল, আজ এই দুর্দিনটির কথা মনে পড়ে আমার। বেকারের গুলিতে তুমি অকস্মাৎ মেঝের উপর লুটিয়ে পড়লে। আমার মনে হলো আমার মাথায় যেন বজ্রপাত হয়েছে, আমি উন্মাদ হয়ে গেলাম। এই বলে মোহন দুটি চক্ষু মুদিত করে সহসা নীরব হয়ে গেল। রমা ম্লান স্বরে বলল, বারবার সেই একই কথা আলোচনা করে কেন এমন কষ্ট পাও বলো তো? এখন তো আমি আবার আমাকেই ফিরে পেয়েছি। আমার সকল আঘাত দুর্বলতা নিঃশেষে দূর হয়ে গেছে। আমি আবার মৃত্যুর দ্বার থেকে জীবনের প্রভাতে নেমে দাঁড়িয়েছি। তবে পুরনো কথা তুলে তোমার নিজেকে আর আমাকে পীড়ন করাও কেন গো? তুমি এজন্য যত দুঃখ বেদনা শোক পেয়েছো তা স্মরণ করিয়ে দুর্বহ বেদনার শাস্তিভোগ এবার শেষ হোক। অতীতের সব কিছুর নিঃশেষে পরিসমাপ্তি হোক। রমা আবেগ ভরে মোহনের একখানি হাত নিজের দু হাতে চেপে ধরে পুনরায় বলল, মিস্টার বেকারকে এতদিন পরে আবার পত্র লিখলে কেন তুমি? কি লিখলে তাকে? মোহন স্বাভাবিক অবস্থা ফিরে পেল। বলল, তাকে জানিয়ে দিলুম এইবার আমি প্রতিজ্ঞা রক্ষা করব। বুঝতে না পেরে রমা জিজ্ঞাসু দৃষ্টিতে চাইলে মোহন ড্রয়ার থেকে মিস্টার বেকারকে প্রেরিত পত্রের নকলখানি রমার হাতে তুলে দিল। রমা আগ্রহ ভরে পত্রখানি পাঠ আরম্ভ করতেই তার মুখভাব এমন ম্লান ও গম্ভীর হয়ে উঠল যে তা দেখে মোহন ভীত হয়ে উঠল এবং নত স্বরে বলল, ভয় পেয়েছ? রমার হাত থেকে পত্রের নকলটি মেঝের ওপর খসে পড়ল। তার চোখ থেকে সহসা অশ্রুধারা নেমে আসতে লাগলো। মোহন বিব্রত হয়ে বলল, এ কি, তুমি কাঁদছ? রমা অশ্রু বিগলিত স্বরে বলল, এমন কাজ করলে কেন তুমি? তুমি যে আমাকে স্পর্শ করে শপথ করেছিলে। মোহন ধীর অথচ দৃঢ় স্বরে বলল, আমি শপথ করেছি যে আমি জীবনে আর কোনো অন্যায় কাজ করব না, আর সেই জন্য আমাকে শান্তিতে থাকতে দেওয়ার জন্য আমি বারবার মিস্টার বেকারকে তথা গভর্নমেন্টকে জানিয়ে বলেছি, অতীত নিয়ে যদি আপনারা আর নাড়াচাড়া না করেন তবে ভবিষ্যতের জন্য আপনাদের কিছুমাত্র দুশ্চিন্তার হেতু আমি হব না। কিন্তু তাঁরা আমার প্রত্যেকটি প্রস্তাব ঘৃণাভরে উপেক্ষা করেছেন। তাছাড়া, এই বলে মোহন চেয়ে দেখল রমা আগ্রহ ভরে তার কথা শুনছে। মোহনকে নীরব হতে দেখে রমা বলল, কি হলো বলো? মোহন বলতে লাগলো, এর জন্যও আমার কোনো অভিযোগ ছিল না। আমি মনে মনে এই ভেবে শান্তি পেয়েছিলাম, আমি যদি কোনো অন্যায় কাজ না করি তবে আমার পিছনে ছোটবার ওদের বিশেষ গরজ থাকবে না। কিন্তু মোহন পুনরায় নীরব হলে রমা বলল, শেষ করো। হ্যাঁ করি। তুমি জানো, তোমাকে লাভ করবার পরম সৌভাগ্যের পর আমি কোনো কাজই করি না, না সৎ না অসৎ। কিন্তু যে দুর্বৃত্ত তোমাকে গুলি করার দুঃসাহস দেখায় তাকে শাস্তি না দিয়ে আমি যদি নীরব থাকি তবে আমার অস্তিত্বেরও শেষ হয়ে যায়। রমা বলল, কিন্তু মিস্টার বেকার ইচ্ছা করে তো গুলি করেননি। তা আমি বুঝি রানী, কিন্তু তার বিশেষ সতর্ক হওয়া কর্তব্য ছিল। যে সময়ে আমি পালাবার চিন্তা মনেই ঠাঁই দিইনি সে সময়ে এক কল্পিত অজুহাতে যে দুরাত্মা এভাবে ঘৃণিত কাজ করতে সক্ষম হয় তাকে আমার সাজা দিতেই হবে। দস্যু মোহনের স্ত্রীর অঙ্গে গুলি মারার দুঃসাহস যেন ভবিষ্যতে কেউ কল্পনা করতেও না পারে, তেমন কিছু আদর্শ আমি এই সব লোকগুলোর সামনে রাখতে চাই। রমা ভীত কণ্ঠে বলল,
কিন্তু সেজন্য তো হাজার পথ খোলা আছে। তবে তুমি এই ভীষণ পথটাই বেছে নিলে কেন? ভীষণ, এই বলে মোহন মধুর স্বরে হেসে উঠল। অপরাধের ভীষণতার তুলনায় এই পথ আমার কুসুমাস্তীর্ণ বলে মনে হচ্ছে রমা। আচ্ছা, তুমি কি আমার শক্তির ওপর আস্থা হারিয়েছ? সত্যি করে বলো। রমা ধীর স্বরে বলল, না। মোহন উল্লসিত স্বরে বলল, তবে আমার অনুরোধ, এই তুচ্ছ বিষয় নিয়ে তুমি আর মাথা ঘামিও না। রমা বহুক্ষণ স্তব্ধ হয়ে বসে থেকে বলল, আমি কোথায় থাকবো? কেন? এই দুর্গপ্রাসাদে থাকবে তুমি। তোমাকে পাহারা দেবার জন্য আমি 20 জন বিশ্বস্ত অনুচরকে আদেশ দিয়েছি। তারা কাল সকালে এসে আপন আপন দায়িত্বভার কাঁধে তুলে নেবে। তাছাড়া সর্বসাকুল্যে আমার 1 সপ্তাহের বেশি দেরি হবে না। বলো বলো, তুমি মত দিলে? মোহনের আকুল স্বরে অনুমতি প্রার্থনায় বিগলিত হয়ে রমা বলল, আমাকে সঙ্গে নিয়ে যাওয়া চলে না? নিশ্চয়ই চলে, কিন্তু এই পার্বত্য স্থানে যে আশাতীত উন্নতি তোমার হয়েছে তার ব্যাঘাত ঘটবে। তোমার সম্পূর্ণভাবে নিরাময় হতে, তোমার পূর্ব স্বাস্থ্য ফিরে পেতে এখনও কিছুদিন সময় লাগবে। একমাত্র এই কারণেই আমি এমন নিরাপদ স্থানে তোমাকে এনেছি। রমা বিষণ্ণ মুখে বলল, তুমি যে বিপদের মুখে ছুটে চলেছ, আমি কি করে এত দূরে থেকে দিন কাটাবো বলো তো? ভেবে ভেবে নিশ্চয়ই আমি পাগল হয়ে যাব। দেখো। মোহন রমাকে 2 হাতে ধরে হাসি মুখে বলল, আমার ভয়াতুর কপতি, দস্যুর স্ত্রী হয়ে এতখানি অসহায়, এমন আকুল হলে চলবে কি করে রমা? রমা ঝংকার তুলে বলল, না, আমি কোনো কথা শুনতে চাই না। আমি তোমাকে ছেড়ে একা থাকতে পারবো না বলে দিয়েছি, ব্যাস। তাতে তুমি সম্মত না হও, মরতে তো আর বাধা নেই। এই বলে রমা অভিমান ভরে কক্ষ থেকে বেরিয়ে গেল। মোহন কিছুক্ষণ স্নিগ্ধ দৃষ্টিতে চেয়ে থেকে উঠে দাঁড়ালো এবং বের হয়ে যাবার পূর্বক্ষণে শুনল বিলাস ডাকছে। কর্তা। মোহন সবিস্ময়ে বলল, ফিরেছিস বিলাস? আয়, এই ঘরে আয়। বিলাস ঘরের মধ্যে ঢুকে মোহনকে গড় হয়ে প্রণাম করল। আমি এসেছি কর্তা। মোহন মৃদু হেসে বলল, তা তো দেখতেই পাচ্ছি বিলাস। আচ্ছা, তুই একটু অপেক্ষা কর, আমি আসছি। এই বলে মোহন দ্রুত পদে রমার উদ্দেশ্যে গমন করল। মোহন পুনরায় যখন ড্রয়িং রুমে ফিরে এলো, দেখলো বিলাস তন্দ্রার ভারে ঝুলছে। মোহনের পদশব্দে অকস্মাৎ বিলাস চমকিত হয়ে বিদ্যুৎ বেগে উঠে দাঁড়ালো। মোহন একখানি কৌচে উপবেশন করে বলল, তারপর? বিলাস সম্ভ্রমনত মস্তকে দাঁড়িয়ে বলল, নোটগার পুলিশে ছেয়ে গেছে কর্তা। বিলাস কারেন্সি অফিসকে বুঝবার সুবিধার জন্য নোট ঘর বলে থাকে। তারপর? মোহন প্রশ্ন করল। বেকার সাহেব। বাধা দিয়ে মোহন বলল, বেকার সাহেব? হ্যাঁ, বল বল বিলাস। বিলাস অস্ফুট কণ্ঠে বলল, আমি উচ্চারণ করতে পারি না কর্তা। আমারই দোষ হয়েছে। এইবার বলো, বেকার সাহেব কি করছে? মোহন শান্ত স্বরে বলল। বিলাস বলল, বেকার সাহেবের মুখ লাল হাঁড়ির মতো দেখতে হয়েছে। আমি গো বেচারা লোক, পায়ে বেদনা। যেতে যেতে নোট ঘরের সামনে সাহেবের গায়ে ধাক্কা লেগে গেল, আর অমনি বেকার সাহেব লাল চোখ বার করে ইঞ্জিলিতে যে কি সব বলতে লাগলো, বুঝতেই পারলাম না কর্তা। মোহন হাসি চেপে বলল, কোন দিন মরবে তুমি বাবা? এত লোক থাকতে বেকারকে ধাক্কা মারার স্বাদ হয় যখন তখন। এই অবধি বলে মোহন মৃদু হেসে পুনরায় বলল, হ্যাঁ, তারপর বল, কি হলো? আমি বললুম, অন্ধ নাচার বাবা। এই বলে যে চোখ বুঝলুম, চাইলুম লাল দিঘির উত্তর দিকে গিয়ে। বিলাস গর্বভরে একবার চেয়ে মুখ নত করল। মোহন সপ্রশংস দৃষ্টিতে চেয়ে বলল, বেকার ধরতে পারলেন না? এমন দুটো চোখ থাকতেও তুমি বাবা যখন অন্ধ সাজতে পারো, তখন তুমি আমাকেই না কোন দিন ডিঙিয়ে যাও দেখছি। সহসা বিলাস সন্ত্রস্ত হয়ে মোহনকে গড় হয়ে প্রণাম করে বলল, অমন কথা বলতে নেই কর্তা, পাপ হয়। বিলাস এমন গম্ভীর মুখে কথা কয়টি উচ্চারণ করল যে মোহন সশব্দে হেসে উঠল। হাসি থামলে বলল, তারপর? আর কি কর্তা?
বিলাস নিরীহ স্বরে প্রশ্ন করল। সংবাদপত্রে নকল পাঠাসনি? বিলাস প্রভুর স্বরের তীব্রতায় কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে চেয়ে থেকে বলল, কি যে বলেন কর্তা, পাঠাইনি আবার। আসবার দিনে হাওড়া ডাকে দিয়ে এসেছি। বেশ করেছিস বাবা, এখন যা, খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে নে, তারপর সন্ধ্যের পর আমার সঙ্গে দেখা করিস। আমি কাল ভোরেই কলকাতা যাব। মোহন ধীর স্বরে বলল। বিলাস তৃতীয় প্রণাম সেরে কক্ষ থেকে বের হয়ে গেল। ভেতরের দরজা দিয়ে রমা ঢুকলো। মোহন চেয়ে দেখল তখনও অশ্রুর দাগ রমার গালে লেগে রয়েছে। মুগ্ধ দৃষ্টিতে চেয়ে মোহন ম্লান স্বরে বলল, মাত্র এইবারটি, আর কখনো পূর্বাহ্নে তোমার অনুমতি না নিয়ে কোনো কাজে হাত দেব না রানী। রমা ক্লান্ত দেহে একখানি সোফায় অর্ধশায়িত অবস্থায় উপবেশন করে বলল, তুমি নিষ্ঠুর, অত্যন্ত হৃদয়হীন। মোহনের মুখে অপূর্ব হাসির রেখা ফুটে উঠল। সে কিছু বলল না। রমা ক্ষণকাল উত্তরের জন্য অপেক্ষা করে পুনরায় বলল, তুমি আমার অভিযোগ অস্বীকার করো? মোহন সহাস্যে বলল, জানি পণ্ডশ্রম হবে রানী। রমা ম্লান স্বরে বলল, সবসময় ভয় হয়, এই বুঝি তুমি আমাকে ভুলে গেলে? মোহন স্নিগ্ধ স্বরে বলল, কিন্তু তুমি তো জানো ও কথাগুলোর একটাও সত্যি নয়। সত্যি নয়? এই বলে রমা পূর্ণ দৃষ্টিতে মোহনের দিকে চেয়ে রইল। মোহন বলল, কি করে সত্য হবে যখন আমি জানি তোমার অভিযোগের মধ্যে শুধু অভিমান ছাড়া আর কিছু নেই। বাধা দিয়ে রমা বলল, এতদিন কৃপণ ধনীদের ধন লুণ্ঠন করে অনাহারী দরিদ্রদের মুখে আহার জুগিয়েছ। যদিও ও কাজ পাপ কাজ, তবুও ভগবান তোমাকে মার্জনা করেছেন বোধ হয়, এই ভেবে যে তুমি নিঃস্বার্থ হয়ে পরের জন্য কাজ করেছ। কিন্তু এবার... সহসা রমা নীরব হলে মোহন বলল, শেষ করো রানী। এবার তুমি দেশের গভর্নমেন্টের ভান্ডার লুট করতে চলেছ। হয়তো এতদিন গভর্নমেন্ট তেমন আন্তরিকভাবে তোমার সঙ্গে শত্রুতা করেননি, কিন্তু এইবার যে রোষে রুদ্রের বিষাণের মতো আমাদের ওপর ভেঙে পড়বে, তা থেকে রক্ষা পাবার শক্তি তোমার আছে, এ কথা যে আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। মোহন হেসে উঠল এবং সস্নেহে রমার কাঁধে হাত দিয়ে বলল, তুমি কেন বারবার ভুল করছো? আমি তোমাকে স্পর্শ করে শপথ করেছি কোনো অন্যায় কাজ আমি করতে পারি না। তবে এমন গভীর অবসাদের ভেতরেও রমার মুখে মৃদু হাসি ফুটে উঠল। সে বলল, কারেন্সি অফিস লুট করা কি অপরাধ নয় তোমার আইনে? মোহন হাসল। হাসতে হাসতে বলল, এই যে মুখে যে হাসি ফুটেছে, ও হাসি যদি আবার নিভে যায় তাহলে ঘোরতর অন্যায় হবে। এমন সময় দরজার বাইরে থেকে বিলাস ডাকলো, কর্তা। কি রে বিলাস, আবার কি বাবা? মোহন সবিস্ময়ে প্রশ্ন করল। একটা কথা নিবেদন করতে ভুল হয়েছে কর্তা। এই বলে বিলাস নতমস্তকে ঘরের ভেতর প্রবেশ করে দাঁড়ালো। মোহন বলল, এইবার ভুল সংশোধন করো বাবা। বিলাস মুখভাব যথাসম্ভব গম্ভীর এবং স্বর কোমল করার চেষ্টা করল। আপনার মোটর গাড়িটা নিয়ে এসেছি। মোহন যুগপৎ বিস্মিত ও আনন্দিত হয়ে বলল, বলিস কি রে, গাড়িখানা যে পুলিশের কাছে ছিল? না, দেখছি তুই আমাকে ডোবাবি। বল কি হয়েছিল? বিলাস মুখ প্যাঁচার মতো ফুলিয়ে বলল, পুলিশের কাছেই ছিল, আমি কি আর না জানতাম কর্তা। তাই যখন কলকাতায় এলুম, ভাবলুম দেখে যাই গাড়িখানা কোথায় আছে। মোহন হেসে বলল, থাকবে আর কোথায়, আমার গ্যারেজে সিল করা ছিল তো। বিলাস তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়ে জানিয়ে দিল, হুজুর, গিয়ে দেখি একজন সিপাই একটা লাঠি হাতে করে বসে আছে। রাত তখন ওই 8টা কি 11টা হবে। রমা বিলাসের সময় অনুমান করার শক্তি দেখে হেসে ফেলল। বিলাস বলতে লাগলো, আমি সেপাই বাবাজির সঙ্গে গল্প করতে করতে এক সময় তাকে বেঁধে ফেললুম। তারপর চাবি ভেঙে গাড়ি বার করে তেল ভরে চলে এলুম। বিলাস এমন ভাব দেখালো যেন যে কাজ সে করেছে তা অত্যন্ত সোজা এবং কিছুমাত্র বিপদের সম্ভাবনা কোথাও নেই। বিলাসের নত মুখের দিকে কিছুক্ষণ বিস্মিত দৃষ্টিতে চেয়ে থেকে মোহন বলল,
তা বেশ করেছিস। গাড়িটা এখন কোথায়? বাইরেই আছে কর্তা, রাম খেলান পরিষ্কার করছে। এই বলে বিলাস ধীরে ধীরে বের হয়ে গেল। রমার বিস্মিত মুখের দিকে চেয়ে মোহন বলল, তুমি বিস্মিত হয়েছ না রানী? রমা বলল, বিস্মিত? আমি অভিভূত হয়ে পড়েছি। আমি শুধু ভাবছি কলকাতার পুলিশ এখনই না এখানে উপস্থিত হয়। হবে না, মোহন দৃঢ় স্বরে বলল, কারণ বিলাস মোটরের নম্বর প্লেট বদলে এনেছে। আর দরজার বাইরে থেকে বিলাস বলল, হ্যাঁ এনেছি কর্তা, আর গাড়ির রঙও বদলে ফেলেছি। মোহন সশব্দে হেসে উঠল। কমিশনার ও উচ্চ কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ শেষ করে মিস্টার বেকার সেদিন রাতে যখন শুলেন তখন রাত্রি 2টো বেজে গেছে। শ্রান্ত, ক্লান্ত, উদ্বিগ্ন মিস্টার বেকার শয্যায় শয়ন করা মাত্র নিদ্রিত হয়ে পড়লেন। পরদিন সকালে তিনি সর্বাগ্রে জাগরিত হয়ে সংবাদপত্র আনতে বেয়ারাকে আদেশ দিলেন। সংবাদপত্র আসলে তিনি বিস্ফারিত দৃষ্টিতে চেয়ে পাতার পর পাতা উল্টে যেতে লাগলেন। বাংলার ডাক নামক যে সংবাদপত্রে পূর্বে মোহনের প্রত্যেকটি পত্র বের হয়েছে সেই কাগজখানি তিনি নিবিষ্ট চিত্তে পরীক্ষা করে ফেললেন, কিন্তু কোথাও মোহন লিখিত সংবাদ দেখতে না পেয়ে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ভাবলেন, যাক, বাঁচল। এর ওপর জনসাধারণ যদি এই বিষয় নিয়ে হইচই বাঁধিয়ে তুলত তাহলে আর বিন্দু মাত্র শান্তি থাকতো না। মিস্টার বেকার ব্রেকফাস্ট সেরে সজ্জিত হচ্ছিলেন। এমন সময় খানসামা প্রবেশ করে জানালো যে মিস্টার স্যানিয়াল এসছেন। মিস্টার বেকার স্যানিয়ালকে অপেক্ষা করতে বলে দ্রুত হাতে পোশাক পরিধান করলেন। মিস্টার বেকার ড্রয়িং রুমে প্রবেশ করে দেখলেন মিস্টার স্যানিয়াল গম্ভীর মুখে বসে রয়েছেন। তিনি বললেন, নতুন খবর কিছু আছে? মিস্টার স্যানিয়াল বললেন, এর চেয়েও নতুন মিস্টার বেকার? এই বলে মৃদু হেসে উঠলেন। মিস্টার বেকার হাসি মুখে বললেন, একটা সুসংবাদ আছে। দস্যু সংবাদপত্রে কোনো রিপোর্ট পাঠায়নি। তা দেখেছি, কিন্তু অন্য দুঃসংবাদও আছে। পুলিশের দ্বারা আটক করা মোহনের মোটরখানা হয় মোহনের দ্বারা নয় কোনো সহকারীর দ্বারা উধাও হয়ে গিয়েছে। এই বলে মিস্টার স্যানিয়াল মিস্টার বেকারের মুখের দিকে চাইলেন। মিস্টার বেকার ভ্রু কুঞ্চিত করে বললেন, কোনো পাহারা ছিল না? ছিল, কিন্তু রেজিমেন্ট ছিল না স্যার। মিস্টার স্যানিয়াল মুখ নিচু করে হাসি গোপন করলেন। মিস্টার বেকার নীরবে ক্ষণকাল চিন্তা করে বললেন, কমিশনার কি বলেন? দস্যুকে গ্রেপ্তার ও মোটরকে উদ্ধার করার জন্য আদেশ জারি করেছেন। মিস্টার স্যানিয়াল ধীর কণ্ঠে বললেন। মিস্টার বেকার বললেন, কয়েক মাস চুপ করে থেকে এইবার দস্যু নব উদ্যমে কাজে লাগলো দেখছি। তাই বটে। এই বলে স্যানিয়াল নীরব হলেন। মিস্টার বেকার চিন্তিত মুখে বললেন, সার্চের কোনো সংবাদ আছে? না স্যার, তাছাড়া আমার মনে হয় দস্যুমোহন কলকাতায় নেই। তবে কোথায় আছে মিস্টার স্যানিয়াল? মিস্টার স্যানিয়াল প্রশ্ন শুনে ক্ষণকাল তীক্ষ্ণ দৃষ্টিতে মিস্টার বেকারের চিন্তারত মুখের দিকে চেয়ে বললেন, তা যদি জানা সম্ভব হতো স্যার, তাহলে আপনাকে এতখানি উদ্বেগের ভেতরে কিছুতেই রাখতাম না। মিস্টার বেকার বললেন, কর্তারা কিরকম উত্তেজিত হয়েছেন দেখলেন তো? যেন যত কিছু অপরাধ আমাদের। এখন কোন উপায়ে সেই দুর্দান্ত দস্যুকে আয়ত্ত করা যেতে পারে, তাকে গ্রেপ্তার করা যেতে পারে, সেসব বিষয়ে কোনো প্ল্যান করেছেন মিস্টার স্যানিয়াল? মিস্টার স্যানিয়াল গম্ভীর মুখে বললেন, এক্ষেত্রে আমাকে রেহাই দিলেই আমি বাধিত হই মিস্টার বেকার। মিস্টার বেকার বললেন, বলেন কি মিস্টার স্যানিয়াল? এ সময়ে আমার কথা মুখে আনার অর্থ কি জানেন? জানি স্যার, চাকরি হতে বরখাস্ত হওয়া, কিন্তু আমার মনে হয় সেও ভালো। এই বলে মিস্টার স্যানিয়াল মৃদু হাসলেন। মিস্টার বেকার সহসা উৎসাহিত স্বরে বললেন, যে দস্যুকে গত 5 সপ্তাহ ধরে খুঁজে বার করবার জন্য আমরা সারা দেশটাকে তোলপাড় করছিলাম, কিছুতেই সফল হচ্ছিলাম না, সেই দস্যু যখন স্বেচ্ছায় ধরা দিতে এসেছে, এই সময় আপনি যদি সরে দাঁড়ান তবে তার চেয়ে দুঃখের আর কি হতে পারে মিস্টার স্যানিয়াল?
মিস্টার স্যানিয়াল নতমুখে বললেন, অবশ্য আপনি যদি অসম্মত হন তবে আর আমি কি জোর করতে পারি স্যার। তবে একটা কথা কি জানেন, এই দস্যুটার হাতে আমি এত বেশিবার লাঞ্ছিত হয়েছি যে আর কোনো কাজেই তেমন উৎসাহ বোধ করতে পারিনি। মিস্টার বেকার বললেন, কিন্তু এবার যে সুযোগ এসেছে সেই সুযোগ যদি আমরা হারাই তাহলে তার চেয়ে মৃত্যু শ্রেয় নয় কি? মিস্টার স্যানিয়াল বললেন, মোহনও ঠিক কথাই তার পত্রে লিখেছে স্যার। তা লিখেছে, কিন্তু এইবার সেই দর্পের সকল দর্প চূর্ণ করে ছাড়ব। দেখব তার স্পর্ধা কেমন সীমাহীন হয়ে উঠেছে। এখন আসুন বড় সাহেবের সঙ্গে দেখা করে আসি। এই বলে মিস্টার বেকার ও মিস্টার স্যানিয়াল কমিশনারের অফিসে রওনা দিলেন। কমিশনারের অফিসে উপস্থিত হতেই তিনি ভেতরে এই দুজন প্রবীণ ও অভিজ্ঞ অফিসারকে আহ্বান করলেন এবং মিস্টার বেকারের মুখের দিকে চেয়ে বললেন, কে সংবাদ বলুন। মিস্টার বেকার বললেন, আপনি কিরূপ আয়োজন করেছেন তা জানতে এলাম স্যার। কমিশনারের মুখে ব্যঙ্গের হাসি ফুটে উঠল। তিনি বললেন, আচ্ছা, আপনারা কে বিশ্বাস করেন দস্যুমোহন সত্যি সত্যি তার ভীতি প্রদর্শন কার্যে পরিণত করবে? মিস্টার বেকার মৃদু হেসে বললেন, আমার চেয়ে মিস্টার স্যানিয়ালি এই দস্যুটার সঙ্গে বেশি পরিচিত, সুতরাং ওর অভিমত সর্বাগ্রে শোনা যাক। বলুন মিস্টার স্যানিয়াল। মিস্টার স্যানিয়াল নির্বিকার স্বরে বললেন, আমার আশঙ্কা হয় দস্যু তার কথা রাখবেই স্যার। একজন উচ্চপদস্থ কর্মচারীর মুখে এই রকম জবাব শুনে কমিশনার বিস্মিত হয়ে পড়লেন। তিনি উত্তেজিত কণ্ঠে বললেন, বলেন কে মিস্টার স্যানিয়াল? পূর্বাহ্নে জানতে পেরেও কারেন্সি অফিসের ডাকাতি রুদ্ধ করতে পারবো না, এমন উন্মাদ চিন্তা আপনি করলেন কি করে? মিস্টার স্যানিয়াল বললেন, যদি মার্জনা করেন স্যার তাহলে বলি, আমি দস্যুমোহনকে যতটা চিনি ততটা একমাত্র মিস্টার বেকার ছাড়া অন্য কোনো ব্যক্তি চেনেন না। আমি জানি না পৃথিবীতে এমন কি অসম্ভব কাজ আছে যা দস্যুমোহন সাধন করতে পারে না। কমিশনার দুঃখিত স্বরে বললেন, দেখছি দস্যুমোহন আপনার সমস্ত শক্তি নিঃশেষে শুষে নিয়েছে, কারণ আপনি জানেন আমি ফোর্ট থেকে সৈন্য নিয়ে এসে সারা কলকাতা অবরুদ্ধ করতে পারি। একটা কারেন্সি বিল্ডিং তো তুচ্ছ কথা। এরপরও কি আপনি বিশ্বাস করেন দস্যুমোহন তার দম্ভ সফল করবে? মিস্টার স্যানিয়াল নীরবে বসে রইলেন দেখে কমিশনার পুনরায় বললেন, বলুন মিস্টার স্যানিয়াল। মিস্টার স্যানিয়াল ম্লান মুখে বললেন, আমার বলার বা আমার অভিমতের বিশেষ কিছু প্রয়োজন আছে স্যার? না, নেই, কিন্তু আপনার মনের গতি যদি এমন হয় তবে আপনার ওপর কোনো দায়িত্ব দিয়ে নির্ভর করা চলে না। আশা করি আপনি বুঝতে পারছেন। কমিশনার গম্ভীর মুখে বললেন। মিস্টার স্যানিয়াল বললেন, আমি অত্যন্ত পরিশ্রান্ত হয়ে পড়েছি স্যার, আমাকে আপনারা মুক্তি দিন। মিস্টার বেকার সবিস্ময়ে বললেন, আপনি এসব কি বলছেন মিস্টার স্যানিয়াল? মিস্টার স্যানিয়াল বললেন, সত্যিই বলছি মিস্টার বেকার, আমি রিটায়ার করবার পূর্বে দীর্ঘ ছুটির জন্য আবেদন করেছি। কমিশনার খুশি হয়ে বললেন, উপযুক্ত কাজই করেছেন আপনি মিস্টার স্যানিয়াল। অতএব এক্ষেত্রে আপনার সঙ্গে পরামর্শের কোনো প্রয়োজন দেখছি না। সুতরাং মিস্টার স্যানিয়াল উঠে দাঁড়ালেন, বললেন, আমি এখনই যাচ্ছি স্যার। এই বলে বিদায় অভিবাদনের পালা শেষ হলে মিস্টার স্যানিয়াল অফিস কক্ষ থেকে ধীরে ধীরে বের হয়ে গেলেন। কমিশনার বললেন, আশ্চর্য রকম পরিবর্তন হয়েছে মিস্টার স্যানিয়াল। আমার মনে হয় ওর পুত্রকে মোহন খুব সমাদরে রাখার দরুন ওর মন এই দস্যুটার ওপর বহুল পরিমাণে প্রভাবিত হয়ে পড়েছে। মিস্টার বেকার বললেন, আমার মনে হয় তা নয় স্যার। আমার ধারণা উপর্যুপরি মোহনের হাতে পরাজিত হয়ে মিস্টার স্যানিয়ালের সব সাহস সব শক্তি নিঃশেষে লয় পেয়ে গিয়েছে। যাই হোক,
উনি ঠিক পথই ধরেছেন। এক্ষেত্রে উনি যদি শতপ্রবৃত্ত হয়ে রিটায়ার্ড হওয়ার জন্য ছুটির দরখাস্ত না করতেন, তবে আমাদের অনেক কিছু অপ্রিয় কর্তব্য সাধন করতে হতো। তা ঠিক। এখন এদিকের নতুন খবর শুনেছেন? মিস্টার বেকার বললেন, মাত্র চুরি তো? চুরি তো বটেই, তাছাড়া আরো কিছু বেশি গুরুতর বিষয়। দুঃসাহসী দস্যু পাহারাওয়ালাকে বন্ধ করে দ্বার ভেঙে পুলিশ হেফাজত থেকে মোটর নিয়ে পালিয়ে গিয়েছে। কমিশনার গম্ভীর স্বরে বললেন। মিস্টার বেকার বললেন, অনুসন্ধান কতদূর অগ্রসর হয়েছে স্যার? খুবই সামান্য। এটুকু জানতে পারা গিয়েছে যে দস্যু গাড়ির নাম্বার প্লেট এবং গাড়ির রং বদল করেছে। তারপর কোথায় গেছে কেউ আর তাকে চোখে দেখেনি। এই বলে কমিশনার নীরব হলেন। মিস্টার বেকার বললেন, আপনি কি সত্যি সত্যি ফোর্ট থেকে সৈন্য আনবার বন্দোবস্ত করেছেন স্যার? আপনার কি অভিমত? পুলিশ বিভাগ দ্বারাই কি কাজ হতে পারবে? কমিশনার প্রশ্ন করলেন। মিস্টার বেকার চিন্তিত মুখে বললেন, কিছুই বলা যায় না স্যার। এক্ষেত্রে সৈন্যই কি আর পুলিশে কি, সকলেই সমান কাজ দেবে। কারণ ফটক পাহাড়ে রাখা আর সারা বাড়িটাকে ঘেরাও করে রাখা ভিন্ন, আর বিশেষ কিছু করবার প্রয়োজন দেখা নাও দিতে পারে। আমার মনে হয়। এই বলে মিস্টার বেকার সহসা নীরব হলেন। কি মনে হয়? কমিশনার প্রশ্ন করলেন। আমার মনে হয় স্যার, কোনো লড়াই করবার প্রয়োজন আদৌ দেখা দেবে না। আমাদের শুধু অত্যন্ত সতর্ক হয়ে থাকতে হবে। কোনো অবাঞ্ছিত ব্যক্তি যেন সেদিন ভেতরে প্রবেশ করতে না পারে। এই বলে মিস্টার বেকার নীরব হলেন। কমিশনার বললেন, দস্যু মোহন 10 তারিখের কথা লিখেছে, কিন্তু যদি তার পূর্বেই সে আপন অভিষ্ট সিদ্ধ করতে পারে, তবে কি সে তার চেষ্টা করবে না? মিস্টার বেকার বললেন, সেজন্য আপনি আমার কথার উপর নির্ভর করতে পারেন। দস্যুদের কি কোনো সম্মান জ্ঞান আছে মিস্টার বেকার? কমিশনার সহসা প্রশ্ন করলেন। মিস্টার বেকার বললেন, কোন কোন দস্যুর হয়তো কথার খেলাপ হয়, কিন্তু দস্যু মোহনের সম্মান জ্ঞান যে কোনো ভদ্রলোকের অপেক্ষা কোনো বিষয়ে ন্যূনতর নয়, উপরন্তু অনেক গুণে বেশি। আমাদের যা কিছু আয়োজন করা প্রয়োজন তা ওই 10 তারিখের জন্য। উত্তম। তাতে আমাদের উৎকণ্ঠা ও পরিশ্রমেরও অনেকটা লাঘব হবে। আর একটা কথা, এই দস্যু মোহন অতীতে যে যে বিষয়ে যখনই হাত দিয়েছে তখনই তাতে সম্পূর্ণরূপে সফল হয়েছে। আর এমনই আশ্চর্যের বিষয় যে পূর্বাহ্নে বিজ্ঞাপিত প্রত্যেকটি বিষয়ে সে ঘড়ির কাঁটার সঙ্গে সময় মিলিয়ে সাধন করেছে। জমিদার হত্যার কথা আজও আমি চিন্তা করি মিস্টার বেকার, কিন্তু সে বিষয় ছিল বর্তমানের চেয়ে সম্পূর্ণ ভিন্ন বস্তু। তাছাড়া সে কাজটা এত সহজে সম্পন্ন করেছিল ভাবলে সত্যি আমার দুঃখ হয়। এই বলে মিস্টার বেকার চেয়ে দেখলেন কমিশনার অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কমিশনার বললেন, উপরওয়ালার আদেশ, আপনি এই কেসটা হাতে নিয়ে আপনার ইচ্ছা মতো ভাবে দায়িত্ব সম্পন্ন করুন। আপনি প্রস্তুত আছেন তো? মিস্টার বেকার উৎসাহ ভরে বললেন, আপনার এই অনুগ্রহের জন্য ধন্যবাদ স্যার। আমাকে যে আমার ইচ্ছা মতো ভাবে চলতে দেবেন, এই হবে আমার সফলতা সম্বন্ধে প্রধান গ্যারান্টি স্যার। হ্যাঁ, আর এক কথা, আপনি অবশ্য যখন যে সাহায্য চাইবেন তখনই তা প্রস্তুত আছে দেখতে পাবেন। মিস্টার বেকার পুনরায় ধন্যবাদ দিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, আমি এখন আসি স্যার, অনেক কিছু আয়োজন আমাদের করতে হবে। কমিশনার বললেন, গুড লাক মিস্টার বেকার। গুড বাই স্যার। মিস্টার বেকার বিদায় গ্রহণ করলেন। পরদিন সকালে ব্রেকফাস্ট করে মিস্টার বেকার সংবাদপত্র পাঠ করতে বসে অকস্মাৎ একটা অস্পষ্ট বাক্য উচ্চারণ করে বিরক্তি প্রকাশ করলেন। তিনি ক্রোধান্বিত হয়ে দেখলেন দস্যু মোহন তার পত্রের অনুলিপি বাংলার ডাক কাগজে বের করিয়েছে।
উপরন্তু যে বিষয়টি পত্রাতিরিক্ত বের হয়েছিল তা আমরা নিচেও উদ্ধৃত করে দিলাম। আমি মিস্টার বেকার ও মিস্টার স্যানিয়েলের মারফত গভর্নমেন্টের নিকট শান্তি প্রার্থনা করেছিলাম। আমি আন্তরিকভাবে প্রার্থনা করেছিলাম, কিন্তু তাঁরা আমার প্রার্থনা উপেক্ষা করলেন। সুতরাং আমার সকল ইচ্ছা অতলতলে নিমজ্জিত হয়ে গেল। আমি অতীতে যেসব প্রতিজ্ঞা করেছি তা পালনও করেছি। এক্ষেত্রেও আমার কণামাত্রও সন্দেহ নেই যে আমি আমার প্রতিজ্ঞা পালন করতে সক্ষম হব। আমি এইবার প্রলয়ঙ্কর অগ্নির মতো জ্বলে উঠব। সেই আগুনে এই অহংকারী ডিটেকটিভ বেকার ভস্মীভূত হয়ে যাবে। অন্য কোনো পথে যাওয়া মিস্টার বেকারের অভিপ্রেত নয়, সুতরাং আমি এই পথেই অগ্রসর হব। পরিশেষে আমি সাধারণকে জানাতে চাই যে উক্ত 10ই জুলাই তারিখে তাঁরা যেন কৌতূহলের বশবর্তী হয়ে কারেন্সি অফিসের সামনে ভিড় না করেন, কারণ তাতে প্রথমত আমার উদ্দেশ্য বহু পরিমাণে পণ্ড হয়ে যেতে পারে, দ্বিতীয়ত অনর্থক অনাবশ্যক কোনো নিরীহ ব্যক্তির জীবন বিপন্ন হতে পারে। সুতরাং আমার স্বনির্বন্ধ অনুরোধ এই যে উক্ত দিবসে তারা কারেন্সি অফিসের সম্মুখস্থ ফুটপাথে বা বিপরীত দিকের ফুটপাথে জনতার সৃষ্টি যেন না করেন। বহুদিন শক্তি চর্চা করি নাই, এই মহান সুযোগ পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। ইতি আপনাদের মোহন। মিস্টার বেকার কাগজখানি সক্রোধে দূরে ছুঁড়ে ফেলে দিলেন। তিনি দ্রুতবেগে মোটর চালিয়ে পুলিশ অফিসে গমন করলেন এবং কমিশনার সঙ্গে দেখা করার জন্য নিজের নাম লেখা কার্ডখানি ভিতরে পাঠিয়ে দিলেন। প্রভাতের সংবাদ তার যোগে অবিলম্বে ভারতের ও পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়ল এবং কয়েক ঘন্টার ভেতর সারা পৃথিবী অবগত হলো যে দস্যুমোহন আবার সংহার মূর্তিতে আবির্ভূত হয়েছে। কলকাতার কলরবে পুলিশ কর্তৃপক্ষ এবং গভর্নমেন্ট অত্যন্ত অস্থির ও উদ্বিগ্ন হয়ে উঠলেন। একে তো তাঁরা এইরকম অবাঞ্ছিত পরিস্থিতিতে পড়ে সাতিশয় বিরক্ত হয়ে পড়েছিলেন, তার উপর সাধারণের উৎসাহ উদ্দীপনার লাঘব করতে গলদঘর্ম হতে লাগলেন। গভর্নমেন্ট অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠলেন। তাঁরা পরদিন দস্যুকে গ্রেপ্তার করার জন্য পুরস্কারের অঙ্ক 50,000 থেকে 1 লক্ষ টাকায় বৃদ্ধি করে দিলেন। এতে আগুনে যেন ঘি পড়ল। দস্যু মোহনের মর্যাদা হিমালয়ের উচ্চ শিখরকে ছাড়িয়েও ঊর্ধ্বে উঠে গেল। নরনারীর সমালোচনায় উদ্দাম হয়ে উঠল। পরিশেষে অবস্থা এমন হয়ে দাঁড়ালো যে এক দস্যু মোহনের কথা ব্যতীত কলকাতার নরনারীর মুখে যেন আর অন্য কথা রইল না। কারেন্সি অফিসের সামনের দিনের পর দিন গভীর রাত্রি অবধি বহু লোক অকারণে সমবেত হতে লাগলো। 10ই জুলাইয়ের তখনও 5 দিন বিলম্ব ছিল, তা হলেও লোকজনের আগ্রহ এরকম পরিমাণে বর্ধিত হয়েছিল যে তারা পূর্ব থেকেই আনাগোনা শুরু করে দিল। এরকম জটিল পরিস্থিতিতে পুলিশ প্রমাদ গুনলেন। তারা চিন্তা করলেন যে এই জনতার সুযোগ নিয়ে যদি দস্যুমোহন তার কাজ হাসিল করে নিতে চায় তবে তার পক্ষে সে কাজ একান্ত অসম্ভব নাও হতে পারে। জনতা নিয়ন্ত্রণের জন্য পুলিশ বিভাগ চিন্তা করতে লাগলেন। প্রথম পুলিশের সাহায্যে জনতাকে দূরে রাখিবার চেষ্টা চলতে লাগলো, কিন্তু জনতা ক্রমে এরকম বেড়ে গেল যে তাও ক্রমশ অসম্ভব হয়ে উঠল। মিস্টার বেকার সেদিন কারেন্সি অফিসের সামনে দাঁড়িয়ে কয়েকজন অফিসারের সঙ্গে কথা বলছিলেন। তিনি বলছিলেন, ক্রমশ অবস্থা আয়ত্তের বাইরে চলে যাবার উপক্রম হচ্ছে। আর কাজ করুন আপনারা, গাড়ি বারান্দার শেষ সীমা ঘিরে পুলিশ পিকেট দাঁড় করান। কোন লোককে ফুটপাতের নিকট দাঁড়াতে দিতে নিষেধ করার আদেশ দিন। অফিসার বললেন, বিপরীত দিকের ওই দিঘির পথ সম্বন্ধে কি আদেশ আপনার? মিস্টার বেকার চিন্তিত মুখে বললেন, পথ বন্ধ করা চলবে না, তবে ওখানেও পুলিশ পাহারা সমবেত রাখা দরকার। প্রত্যেক পথচারীকে যেতে দেওয়া হোক, কিন্তু কাউকে দাঁড়াতে দেওয়া হবে না, তাহলেই এখানকার জনতা আয়ত্তে আসবে। নির্দেশপ্রাপ্ত অফিসার আদেশ মতো কাজ করতে লাগলেন। অনতিবিলম্বে যেসব কৌতূহলী ব্যক্তি অনাবশ্যক দাঁড়িয়েছিল তারা পুলিশের তাড়া খেয়ে ছোটাছুটি করে পালাতে লাগলো। কিছু সময় পর স্বাভাবিক অবস্থা ফিরে এলো। কারেন্সি অফিসের সামনে জনতা মুক্ত হলো একথা সত্যি, কিন্তু অদূরে অন্যান্য ফুটপাতগুলি জনতায় পূর্ণ হয়ে গেল। মিস্টার বেকারের দৃষ্টি সেদিকে পড়লে তিনি মৃদু হেসে বললেন, আর কি করা যেতে পারে? একজন সার্জেন্ট এসে মিস্টার বেকারকে অভিবাদন করে বলল, কমিশনার আপনাকে স্মরণ করেছেন স্যার।
মিস্টার বেকার সেখানে উপস্থিত অফিসারদের প্রয়োজনীয় আদেশ উপদেশ দিয়ে মোটরে আরোহণ করলেন এবং কিছু সময় পর কমিশনারের ঘরে উপস্থিত হয়ে দেখলেন সেখানে বাংলা গভর্নমেন্টের একজন উচ্চপদস্থ কর্মচারী অপেক্ষা করছিলেন। কমিশনার বিরক্ত কণ্ঠে বললেন, এই দস্যুটা আমাদের সর্বরকমে অপদস্থ করেছে। এই অবস্থা সত্যই অসহনীয় হয়ে উঠেছে মিস্টার বেকার। এই দস্যুটার কোন সংবাদ যাতে সংবাদপত্রে প্রকাশিত না হয় সেই বন্দোবস্ত করা যায় কিনা বলুন। মিস্টার বেকার বললেন, ফল তাতেও আরো খারাপ হবে স্যার। সাধারণে যখন বুঝতে পারবে যে আমরা সংবাদ প্রকাশ করতে নিষেধ করেছি তখন নানা গুজবে কান পাতা দায়ী হয়ে উঠবে। তার চেয়ে কি বলুন? কমিশনার জিজ্ঞেস করলেন। আমি বলতে চাই স্যার, তার চেয়ে আমাদের মোহনকে সম্পূর্ণরূপে উপেক্ষা দেখিয়ে ভিতরে ভিতরে প্রস্তুত থাকা উচিত। এই বলে মিস্টার বেকার উচ্চপদস্থ অফিসারের দিকে সমর্থন প্রাপ্তির আশায় চাইলেন। অফিসার বললেন, আপনার যুক্তি ঠিক হতো যদি দস্যুমোহন স্বয়ং এ সংবাদ প্রচার না করত। এক্ষেত্রেই আপনি গোপন আয়োজন বলতে কি বোঝাতে চান? মিস্টার বেকার বললেন, দস্যুমোহন 10 তারিখ লুট করবে এই দাবি জানিয়েছে। আজ 7 তারিখ, এখনো 3 দিন বাকি। অতএব যা কিছু প্রকাশ্য আয়োজনের প্রয়োজন হতে যখন 3 দিন দেরি আছে তখন এখন থেকে হইচই করবার বা কারেন্সি অফিস পুলিশ ফোর্স দিয়ে ঘিরে ফেলবার কি সার্থকতা আছে বলুন তো? আমার মনে হয় আমরাই এই তুচ্ছ ব্যাপারটাকে বিরাট ভাবে গড়ে তুলছি। অফিসার বললেন, ধরুন সে যদি নির্ধারিত দিনের পূর্বেই চেষ্টা করে তাহলে কি সর্বনাশ হয়ে যেতে পারে বুঝতে পারছেন তো? একটা দস্যুর কথায় বিশ্বাস করা চলে না মিস্টার বেকার। মিস্টার বেকার মৃদু হেসে বললেন, মাননীয় কমিশনারও আমাকে ঠিক একই প্রশ্ন সেদিন করেছিলেন। ওকে আমি যে উত্তর দিয়েছি আপনাকেও তাই দিতে চাই স্যার। আমার যে ব্যক্তিগত দীর্ঘ অভিজ্ঞতা এই দস্যুটার সম্বন্ধে আছে তার বলেই এই নিশ্চয়তা আমি দিতে পারি যে দস্যুমোহন যে কোনো ভদ্রলোকের চেয়েও বেশি ভদ্রলোক। সে যা বলে ভদ্রলোকের মতো তাই রক্ষা করে। অফিসার সবিস্ময়ে বললেন, একটা হীন দস্যুর সম্বন্ধে আপনার এই ধারণা সত্যিই বিস্ময়কর। আমাকে যদি মার্জনা করেন স্যার তবে বলতে পারি জগতে অনেক বিষয়ই এখন অনাবিষ্কৃত হয়ে আছে। মিস্টার বেকার ধীর স্বরে বললেন। কমিশনার বললেন, এখন প্রশ্নটা হচ্ছে আপনার অভিমত অনুযায়ী আমরা যদি পুলিশ পাহারা ওখান থেকে উঠিয়ে নিই তাহলে জনতা নিয়ন্ত্রণ কে করবে মিস্টার বেকার? মিস্টার বেকার কিছু বলার পূর্বেই অফিসার বললেন, কেন 144 ধারা জারি করে একসঙ্গে 5 জনের অতিরিক্ত জনতা নিয়ন্ত্রণ করতে পারি। তাই করব মিস্টার বেকার। মিস্টার বেকার গম্ভীর মুখে বললেন, না স্যার, আমার কিছুতেই মত নেই। তুচ্ছ বিষয়ও গুরুত্ব পেয়ে বিরাট আকার ধারণ করে। সুতরাং আমি এমন এক বিষয়ে সম্মতি দিতে পারি না যা আমার পথই খাঞ্চকাকুল করে তুলবে। কমিশনার বললেন, তা ঠিক। আর তাছাড়া আপনি যখন এই বিষয়ে স্বাধীনভাবে সকল দায়িত্ব গ্রহণ করেছেন তখন আপনার অভিমত বিরুদ্ধ কাজ কিছুতেই করা যেতে পারে না। এই বলে তিনি কিছুক্ষণ চিন্তা করে বললেন, একটা বিষয় পরিষ্কার করুন মিস্টার বেকার। আদেশ করুন স্যার। মিস্টার বেকার শান্ত কণ্ঠে বললেন, আপনি তো এই দস্যুটার বিভিন্ন কার্যকলাপের সঙ্গে বিশেষভাবে পরিচিত। সুতরাং এক্ষেত্রে কোন পন্থা অবলম্বন করে সে এই দুঃসাহসিক চেষ্টা করবে সে সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে মিস্টার বেকার? এই বলে কমিশনার পূর্ণ দৃষ্টিতে চাইলেন। মিস্টার বেকার মৃদু হেসে বললেন, এই বিশেষত্ব এই দস্যুমোহনকে আজ এতখানি উচ্চে তুলে ধরেছে স্যার।
সে যে কখন কিভাবে কোন কাজ করে আর কাজ শেষ হবার পর কখন বেমালুম ভাবে সমস্ত প্রমাণ মুছে ফেলে তা বহু চেষ্টা করেও আমি ধরতে পারিনি স্যার। হয়তো এই স্বীকারোক্তি আমার মর্যাদায় আঘাত করে, তাহা হইলেও সত্য স্বীকারে আমার লজ্জা নেই, কারোর থাকাও উচিত নয় স্যার। অফিসার বললেন, সমস্ত বিষয়টাই একটা প্রকাণ্ড ভাঁওতা ছাড়া আর কিছু নয়, এই আমার ধারণা। মিস্টার বেকার বললেন, নিশ্চয়ই আপনার ধারণার সুদৃঢ় ভিত্তি আছে স্যার। অফিসার বললেন, মনে করুন কলকাতার মতো এক শহরে অতি প্রসিদ্ধ জনবহুল স্থানে অবাঞ্ছিত এক অশেষ শক্তিমান গভর্নমেন্টের কারেন্সি অফিস লুট করবে এমন একটা তুচ্ছ দস্যু আর আসে পূর্বাহ্নেই ঢাক পিটিয়ে জগৎকে জানিয়ে দিচ্ছে, এমন একটা অস্বাভাবিক অনর্থক দম্ভ কখনো কি সত্য হতে পারে? আমার এবং তার সঙ্গে আমার বহু সহযোগীর অভিমত এই যে হয় এই দস্যুটার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে, নয় সে অন্য কোনো উদ্দেশ্যে আমাদের দৃষ্টি এখানে ব্যস্ত রাখার জন্য এই চাল চেলেছে। আপনিও তো তাই বলেন মিস্টার কমিশনার। কমিশনার কিছু না বলে চিন্তিত মুখে মিস্টার বেকারের দিকে চাইলেন। মিস্টার বেকার সহসা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, আপনার আর কিছু প্রয়োজন আছে স্যার? কমিশনার বললেন, না মিস্টার বেকার, ইনি আপনার মুখে আপনার অভিমত শুনবার জন্য আপনার সঙ্গে দেখা করবার ইচ্ছা প্রকাশ করেছিলেন, তাই। কমিশনারের কথা শেষ হওয়ার আগেই মিস্টার বেকারের দিকে চেয়ে অফিসার বললেন, আপনি তো কিছু অভিমত প্রকাশ করছেন না মিস্টার বেকার। মিস্টার বেকার নতদৃষ্টিতে চেয়ে শান্ত সহজ কণ্ঠে বললেন, যদি আমার ধারণা আপনার সঙ্গে মিলত স্যার, তাহলে আমি সানন্দে আপনাকে সমর্থন করতুম। কিন্তু আমি বিশ্বাস করি দস্যু মোহন পত্রে যা লিখেছে তার প্রত্যেকটি শব্দ সে মনে প্রাণে বিশ্বাস করে। সে আরো বিশ্বাস করে যে সে যা সাধন করবে বলে ভীতি প্রদর্শন করেছে তা সাধন করবার জন্য পর্যাপ্ত শক্তি তার আছে। সুতরাং আগুনের মতো জ্বালাময়, সাপের মতো বিষাক্ত এই দস্যুটা আগত আক্রমণের জন্য আমাদের বিশেষভাবে আয়োজন করতে হবে, প্রস্তুত থাকতে হবে, নচেত সে তার অভিষ্ট সিদ্ধি করে আমাদের সকল শক্তি নিঃশেষে চূর্ণ করে দেবে। অফিসার নীরবে নতনেত্রে বসে রইলেন, একবারের জন্য প্রতিবাদ করলেন না। মিস্টার বেকার পুনরায় বললেন, আমি এখন আসি স্যার। কমিশনার বললেন, আজ আপনার ডিউটি কি? কারেন্সি অফিসের প্রত্যেকটি কর্মচারী পরিচয় সংগ্রহ করতে হবে। সেখানে দুজন অফিসার প্রতীক্ষা করছেন। গুড ডে স্যার। মিস্টার বেকার প্রত্যাভিবাদন গ্রহণ করে বের হয়ে গেলেন। সেদিন যে সময়ে মিস্টার বেকার পুলিশ কমিশনার ও উচ্চপদস্থ অফিসারের সঙ্গে কলকাতার অফিসে বসে দস্যু মোহন সম্বন্ধে অভিমত প্রকাশ করছিলেন, ঠিক সেই সময়ে একটি সুবৃহৎ মোটর থেকে দস্যু মোহন পত্নী রমার হাত ধরে জয়পুরের একটি জুয়েলারের দোকানের সামনে অবতরণ করে বললেন, এসো রমা। রমা নতস্বরে বলল, মিথ্যে কতগুলো টাকা অপব্যয় করবে? আমার বিস্তর গয়না থাকতেও আবার কেন যে তোমার স্বাদ হলো তুমিই জানো। জানি বলেই তো আমার এত আগ্রহ। এসো। দুজন বিশিষ্ট খরিদ্দারকে দেখে দোকানের মালিক অভিবাদন করে সসম্ভ্রম কণ্ঠে আবাহন করে বললেন, আসেন স্যার আসেন, কি চান আপনারা? মোহন হেসে বলল, নতুন ডিজাইনের হীরের অলংকার চাই, আছে? মালিকের মন আনন্দের নৃত্য করে উঠল। তিনি ব্যগ্র স্বরে বললেন, আছে বই কি স্যার, আপনারা ভিতরে আসেন। একমাত্র রাজা মহারাজা ব্যতীত এমন সম্মান মালিক কোনো সাধারণ ব্যক্তিকে কখনো দেননি। মালিকের দৃঢ় বিশ্বাস হয়েছিল যে এরাও কোনো করদরাজ্যের অধীশ্বর ও অধীশ্বরী হবেন। দোকানের ভেতর প্রবেশ করে মালিক নির্দেশিত দুখানি মূল্যবান আসনে রমার সঙ্গে বসে মোহন বলল, আমাদের সময় খুব কম, একটু শীঘ্রই দেখালে বাধিত হব। সমগ্র রাজপুতনার মধ্যে এমন একটি প্রথম শ্রেণীর জুয়েলারি ফার্ম খুব কমই আছে। দোকানের মূলধন কয় কোটি টাকা তা অনুমান করা বড় জুহুরির পক্ষেও শক্ত বলে বিবেচিত হতো।
অল্প পরে থরে থরে বহু হীরের অলংকার মোহন ও রমার সামনে সজ্জিত হলো। রমার দুই চোখ আনন্দ উত্তেজনায় তীব্র হয়ে উঠল। সে বিশেষ একটি হীরের কণ্ঠি নিয়ে বারবার তা পরিদর্শন করে বলল, ভারী সুন্দর, আশ্চর্য এর গঠন চাতুর্য। এমন সুন্দর গয়না সত্যি আমি কখনো দেখিনি। মোহনের মুখ আনন্দোজ্জ্বল হয়ে উঠল। সে মালিকের দিকে চেয়ে বলল, একটা বিল করে দিন, এই কণ্ঠিটা আমি নিলাম। দোকানের কর্তা পরম বিস্মিত ও অভিভূত হলেন। তিনি ক্ষণকাল হতবাক থেকে বললেন, এই কণ্ঠিটা আপনি নিলেন? এটা যে জয়পুরের রাজকুমারীর জন্য প্রস্তুত করেছিলাম। যাই হোক, এর দামটা। মোহন তীব্র স্বরে বলল, আপনি মিথ্যে সময় নষ্ট করছেন আমাদের। আপনি আমার অনুরোধ শুনেছেন, আমার বিল দিন, আমি দামটা দিই। দোকানদার অতিমাত্রায় বিস্মিত হয়ে কণ্ঠিটি নিয়ে বিল করার জন্য অফিস ঘরে প্রবেশ করলেন। রমা নতস্বরে বলল, কত দাম কিছু জানতে চাইলে না তো? যদি অসম্ভব রকমের কিছু হয়? মোহন হেসে বলল, আমার রানী রঙে সাধারণ জিনিস কি মানায় রানী? অসম্ভব সৌভাগ্য যার ভাগ্যে সফল হয়েছে তার কাছে দ্বিতীয় অসম্ভব থাকতে পারে কি? এমন সময়ে দোকানের মালিক বিল ও হীরের কণ্ঠি নিয়ে উপস্থিত হলেন। মোহন হাসি মুখে বিলটি হাতে নিয়ে একবার মাত্র টাকার অঙ্কে দৃষ্টি বুলিয়ে একখানা ব্যাংক গ্যারান্টিযুক্ত চেক লিখে দোকানের মালিকের হাতে তুলে দিল। মালিক চেকখানির সই দেখে বজ্রাহতভাবে ক্ষণকাল চেয়ে থেকে বললেন, আমার ধৃষ্টতা মার্জনা করবেন। প্রবলভাবে বাধা দিয়ে মোহন বলল, না না, আপনি কিছুমাত্র ব্যস্ত হবেন না। আমি অত্যন্ত খুশি হয়েছি আপনার ব্যবহারে। এখন দয়া করে একটা কাজ করুন, আমার সোফারকে গাড়িখানা সামনে আনতে আদেশ দিন। দোকানের মালিক শশব্যস্ত হয়ে বের হয়ে গেলেন। দোকানের অন্যান্য কর্মচারীরা যখন বিশিষ্ট খদ্দেরটি এমন কোন ব্যক্তি হতে পারেন এরকম চিন্তায় অস্থির হচ্ছিলেন, তখন মোহন রমার হাত ধরে দোকান থেকে বের হয়ে পড়ল এবং মোটরে আরোহণ করে দোকানের মালিককে কোনো কথা বলতে না দিয়ে সেই যে খুশি হয়েছে এবং পুনরায় পদধূলি দান করে তাকে কৃতার্থ করে যাবে তা মোটর চলতে আরম্ভ না করা পর্যন্ত বারবার জানিয়ে চলে গেল। মোটর জয়পুর ছেড়ে যখন আজমেরের উদ্দেশ্যে উল্কাবেগে ছুটছিল তখন রমা হাসি মুখে বলল, দোকানের মালিকটি অত্যন্ত ভদ্র। আমাদের এমন আদর যত্ন করলেন যেন আমরা কাশ্মীরের মহারাজা আর মহারানী বা হায়দ্রাবাদের নিজাম আর নিজামের পত্নী। কিন্তু আসলে ব্যাপার কি বলতো? মোহন হেসে বলল, ও ব্যাপার যাই হোক, হীরককণ্ঠী তোমার পছন্দ হয়েছে তো? রমা বলল, তখন হয়েছিল, কিন্তু এখন মনের সেই আনন্দ আর খুঁজে পাচ্ছি না। মোহন মৃদু হেসে বলল, আমার পরিচয় না জানা পর্যন্ত, অর্থাৎ কি নামে চেকে সই করেছি, দোকানের মালিক টাকা পাবেন কিনা এ বিষয়ে নিশ্চিন্ত না হওয়া পর্যন্ত তো রানী। রমা শুকনো হাসি হেসে বলল, তুমি কি অন্তর্যামী যে সব কথা এমনভাবে বলতে পারো? সত্যি কথা বলো না, কেন তিনি চেকে নাম সই দেখে অমনভাবে বিস্মিত হয়ে পড়লেন? মোহন কৃত্রিম ম্লান মুখে বলল, তুমি আমাকে এখনো অবিশ্বাস করো রানী। না, করি না। যদি করতাম তাহলে কখনো এমন প্রশ্ন করতে পারতাম না, সে কথা তুমি জানো। তাছাড়া আমার এই বিশ্বাস অমর হয়ে থাক। আমার গা ছুঁয়ে যে শপথ তুমি করেছ তা তুমি কখনো অবহেলা করতে পারবে না। আর একমাত্র এই কারণেই আমার এই উৎকণ্ঠা। মোহন হেসে বলল, চেকের নামের সঙ্গে কাশ্মীরের মহারাজার নামের সম্পূর্ণ মিল আছে রানী। রমা ক্ষণকাল অবিশ্বাস্য দৃষ্টিতে চেয়ে থেকে বলল, তার অর্থ এই যে তুমি তাকে ঠকিয়েছ? তুমি তাই বিশ্বাস করো রানী? মোহন আহত স্বরে জিজ্ঞেস করল। রমা ম্লান চক্ষু দুটো তুলে বলল, না, করি না। কিন্তু আমি কাশ্মীরের মহারাজা নই, এই তো। তা হোক, আমি মহারাজা নই সত্যি, কিন্তু কাশ্মীরের মহারাজার নাম নিতে পারবো না বা সেই নামে দিল্লি ব্যাংকে হিসেব খুলতে পারবো না, এমন কোনো আইন আছে কি রানী? এই বলে মোহন মৃদু হাসতে লাগলো। অকস্মাৎ রমা অধীর আনন্দে ভেঙে পড়ে মোহনের বুকে লুটিয়ে পড়ল। এইবারটির মতো তুমি আমাকে মার্জনা করো। বলো, করেছ? মোহন অপলক দৃষ্টিতে রমার মুখের দিকে চেয়ে থেকে বলল, তোমাকে মার্জনা করার দুঃসাহস, শক্তি, স্পর্ধা আমার কি কখনো হবে রানী?
তোমার পবিত্র স্পর্শে আমার কলুষিত জীবন ধন্য হয়ে উঠেছে। আমি আমাকে ফিরে পেয়েছি। আমার সর্বদা ভয় হয় পাছে এমন কোনো কাজ করে ফেলি যা তোমার মনে আঘাত দেয়। তাহলে আমাকে যে শাস্তি ভোগ করতে হবে কোনো পরম পীড়কের আইনেও তা জানা নেই। রমা ক্ষণকাল অভিভূতভাবে থেকে বলল, দোকানের মালিক যতবারই মহারাজা বলে ডাকতে গেছেন ততবারই তোমার প্রবলভাবে বাধা দেওয়া দেখে আমার একবারের জন্য তোমার উপর সন্দেহ হয়েছিল। এর মতো দুঃখের আমার কাছে আর কিছু নেই। আমি ভাবি আমি তোমার উপযুক্ত কোনোদিনই হতে পারবো না। আমার একটি ভিক্ষা আছে, রাখবে? ভিক্ষে? ছি, তুমি দাবি জানাও। আমি যদি সমর্থ হই না বলবো না, কিন্তু একটা কথা। না থাক। কি দাবি রমা? রমা বলল, আমাকে একা রেখে তুমি কলকাতা যেতে পাবে না। বলতে বলতে রমার স্বর কেঁপে উঠল। মোহন বলল, একটা কথা সদা সর্বদা তোমার মনে রাখতে হবে যে তুমি দস্যু মোহনের স্ত্রী। মোহন কোনোদিন সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারবে না। যেদিন সে সময় তার হবে সেদিন সে হবে মৃত রমা। তুমি তো ইতিহাস আমার শুনেছ, তুমি তো জেনেছ এই সব আভিজাত্যের জঘন্যতম অত্যাচারের কাহিনী। তুমি তো জানো কত অত্যাচার অনাচার প্রতিটি মুহূর্ত দরিদ্রের অসহায়ের বক্ষ রক্ত রঞ্জিত করে তুলেছে। তবে আমি শান্ত হব কি করে? আমি শান্তি ভিক্ষে করেছিলাম সত্যি, কিন্তু সে শান্তি অক্ষমের বীর্যহীনের শান্তি নয়। আমি চেয়েছিলাম সকলের শান্তি, তা পাইনি। দুঃখ নেই, কিন্তু যখনই অনাচারে অত্যাচারে পীড়িত মানবের আহ্বান আমার কানে আসবে রমা, তখনই আমি প্রাণপণ করে ছুটে যাব। পৃথিবীতে কোনো বাধা কোনো প্রতিবন্ধক আমার পথে দাঁড়াতে দেব না। এই বলে মোহন ক্ষণকাল নীরবে থেকে পুনশ্চ বলতে লাগলো, আজ চলেছি এমন এক অন্যায়ের প্রতিকার করতে যে অন্যায়ের ক্ষত আমার বুকে তীব্র জ্বালা সৃষ্টি করেছে। তার প্রতিশোধ নিয়ে নিজেকে আরোগ্য করতে চাই। অন্যায় যাকে সত্যিকারের অন্যায় কাজ বলে তার এই জীবনে আমার দ্বারা হবে না রমা। রমা অশ্রুরুদ্ধ স্বরে প্রশ্ন করল, আজ রাত্রেই কলকাতা যাত্রা করতে হবে? আর তো সময় নেই রানী। আসছে 10 তারিখে আমার প্রতিজ্ঞা সফল করতেই হবে। মোহন স্নিগ্ধ হাস্য মুখে বলল। রমার মুখে ভীতি পরিস্ফুট হয়ে উঠল। সে বহুক্ষণ নত মুখে বসে থেকে বলল, কেন এমন প্রতিজ্ঞা তুমি করতে গেলে বলো তো? আমি যে কিছুতেই মনকে প্রবোধ দিতে পারছি না। এবার আমার মনে হচ্ছে যেন এবার তুমি... মোহন সম্ভ্রম দৃষ্টিতে পত্নীর মুখের দিকে চেয়ে বলল, এত ভয় পাওয়ার কোনো কারণ নেই রমা। রমার আবেগবিহ্বল মুখখানি মোহনের বুকের উপর ন্যস্ত হয়ে পড়ল। তখন মোটর উল্কাবেগে আজমির শহর অতিক্রম করে পার্বত্য পথ অভিমুখে ছুটে যাচ্ছিল। 9 জুলাই প্রত্যেক সংবাদপত্রে পুলিশ কমিশনারের এক বিজ্ঞপ্তি বের হলো। তিনি কলকাতার জনসাধারণকে উদ্দেশ্য করে লিখেছেন, আমি সর্বসাধারণকে সতর্ক করে জানাচ্ছি তাঁরা যেন দুঃসাহসিক এক দস্যুর সদম্ভ বৃথা আস্ফালনের উপর ভিত্তি করে সাধারণের শান্তিবিঘ্নকর কোনো আলাপ আলোচনা থেকে বিরত থাকেন। তারা অনাবশ্যক কৌতূহলের বশবর্তী না হয়ে পুলিশের কাজে যেন সহায়তা করেন। দুর্দান্ত দস্যু মোহনকে গ্রেপ্তার করার জন্য মহামান্য গভর্নমেন্ট 1 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন। অতএব সাধারণের নিকট আমার এই অনুরোধ যে তাঁরা যেন এই দস্যুটার বিষয়ে আলাপ করে পরোক্ষভাবে তাকে সাহায্য করে আইন ভঙ্গ না করেন। আইন ভঙ্গকারীগণকে অবিলম্বে সমুচিত শাস্তি দেবার ব্যবস্থাও গভর্নমেন্ট করেছেন। অতএব আমি সর্বসাধারণকে পূর্বাহ্নে সতর্ক করে দিচ্ছি যে তাঁরা যেন এক অনাবশ্যক এবং অহেতুক কারণে নিজেদের স্বাধীনতা বিপন্ন করে না ফেলেন। আমি এটাও সাধারণকে জানিয়ে দিচ্ছি যে অদ্য ও আগামীকাল বিনা প্রয়োজনে কেউ যেন কারেন্সি অফিসের সামনের রাস্তা দিয়ে অফিসের মধ্যে বিনা কারণে গমনাগমন না করেন। যে কোনো ব্যক্তিকে উক্ত স্থানে দেখতে পাওয়া যাবে তাকেই গ্রেপ্তার করা হবে। অবশ্য স্বাভাবিক কাজ সম্পাদনের জন্য কারেন্সি অফিসের সামনে দিয়ে গমন করা যেতে পারবে। নাগরিকগণের আইনসঙ্গত কোনো কাজে বাধা দেবার উদ্দেশ্য আমার নেই, তবে বেআইনিভাবে জনতার সমাবেশ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পুলিশ কমিশনারের বিজ্ঞপ্তি পাঠ করে সকলে ঘটনার গুরুত্ব অনুভব করল। যদিও মোহনের সম্বন্ধে এতটুকু উদ্বেগ বা উৎকণ্ঠা বিজ্ঞপ্তির কোনো স্থানেই দেখতে পাওয়া গেল না, তবু জনগণের মন এই রকম আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল যে তার পরিমাপ রইল না।
পরিশেষে ফল এই রকম দাঁড়ালো যে প্রকাশ্য আলোচনা গোপনতার আশ্রয়ে দুর্দাম হয়ে পড়তে লাগলো। নানা অছিলায় প্রয়োজনহীন হেতু এবং প্রচুর প্রয়োজন বেড়ে যেতে লাগলো। সেদিন সকালে মিস্টার বেকার কারেন্সি অফিসারের নিকট উপস্থিত হলে অফিসার তাকে উদ্বিগ্ন মুখে অভ্যর্থনা করে বসালেন। মিস্টার বেকার কারেন্সি কন্ট্রোলারের মুখের দিকে চেয়ে ভাবলেন ভদ্রলোক সাতিশয় উদ্বিগ্ন হয়ে পড়েছেন। মৃদু হাস্য সহকারে মিস্টার বেকার বললেন, আপনার উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা যে বন্দোবস্ত করেছি তাতে একমাত্র অশরীরী দেহের পক্ষেই অলক্ষ্যে ভেতরে আসা ও পরে বেরিয়ে যাওয়া সম্ভব হতে পারে। কন্ট্রোলার বললেন, না তা নয়, আসলে এই দস্যুটার অতীত ইতিহাসের পাতাগুলো এমনই উজ্জ্বল যে এই সমস্ত ঘোষণা পাঠ করে আমরা উদ্বিগ্ন না হয়ে থাকতে পারছি না মিস্টার বেকার। মিস্টার বেকার বললেন, তা সত্যি, কিন্তু অতীত দেখে বর্তমানের বিচার করতে বসলে বেশিরভাগ সময় ঠকতে হয় স্যার। অতীতের বহু বনেদি বংশ বর্তমানে দারিদ্র্যে জর্জর হয়ে জগতের অভিশাপ স্বরূপ হয়ে আছে। তেমনি এক্ষেত্রেও আমরা নিরাশ হয়ে হাল ছেড়ে দিতে পারি না। এই বলে মিস্টার বেকার ক্ষণকাল নীরব থেকে পুনশ্চ বললেন, আমার কয়েকটা প্রশ্নের জবাব চাই। কন্ট্রোলার বললেন, বলুন। আমি জানতে চাই, গত 1 মাসের মধ্যে কোন নতুন অফিসার বা কেরানি কিংবা নিম্ন গ্রেডের কর্মচারী অথবা ভৃত্য আপনার অফিসে নিযুক্ত হয়েছে কিনা? কন্ট্রোলার বললেন, এই মুহূর্তে এই প্রশ্নের জবাব দেওয়া যায় না মিস্টার বেকার, আপনি একটু অপেক্ষা করুন, আমি উত্তর দিচ্ছি। এই বলে তিনি প্রত্যেক বিভাগীয় কর্তাকে আহ্বান করলেন এবং প্রত্যেককে তার বিভাগের কোনো নতুন কর্মচারী নিযুক্ত হয়েছে কিনা জিজ্ঞেস করলেন। অবশেষে মিস্টার বেকার অবগত হলেন যে মাত্র 2 জন অফিসার, 1 জন কেরানি ও 3 জন বেয়ারা নিযুক্ত হয়েছে। মিস্টার বেকার আশান্বিত হৃদয়ে প্রথমে 2 জন অফিসারকে দেখতে ইচ্ছা প্রকাশ করলেন। অনতিবিলম্বে অফিসার 2 জন মিস্টার বেকারের সামনে উপস্থিত হলে তিনি উত্তম রূপে তাদের পরীক্ষা করে ছুটি দিলেন এবং কন্ট্রোলারকে বললেন, এইবার কেরানিকে তলব করুন। মস্তকে দীর্ঘ টাক, মুন্ডিত ষষ্ঠু, গোঁফধারী এক ব্যক্তি মিস্টার বেকারের সামনে উপস্থিত হলে তিনি বললেন, আচ্ছা, আপনি চান? বিস্মিত কেরানি একবার কন্ট্রোলার ও আরেকবার মিস্টার বেকারের মুখের দিকে চেয়ে আশ্বস্ত চিত্তে প্রস্থান করল। কন্ট্রোলার বললেন, এরপর বেয়ারাদের দেখানো প্রয়োজন আছে? মিস্টার বেকার গম্ভীর মুখে বললেন, নিশ্চয় আছে স্যার। আমি প্রত্যেক বেয়ারাকে পৃথকভাবে পরীক্ষা করতে চাই। প্রথম ও দ্বিতীয় বেয়ারাকে কোনো প্রশ্ন না করেই মিস্টার বেকার ছেড়ে দিলেন, কিন্তু তৃতীয় বেয়ারাকে দেখে তিনি সবিশেষ বিস্মিত হলেন। ক্ষণকাল তার মুখের দিকে চেয়ে থেকে বললেন, তোমার নাম কি হে? বেয়ারা ভীত কণ্ঠে বলল, হুজুর, মা বাপ। বাধা দিয়ে তীক্ষ্ণ স্বরে মিস্টার বেকার বললেন, তোমার মা বাপ যে অসংখ্য তা আমি জানি, কিন্তু তোমার নামটি কি তাই জানতে চাইছি। রামধন হুজুর। বেয়ারা জবাব দিল। রামধন, বাহ, বেশ নামটি তো। কতদিন কাজ করছো এখানে? মিস্টার বেকার প্রশ্ন করলেন। রামধন গম্ভীর হয়ে কিছুক্ষণ মনে হিসেব করে বলল, তা প্রায় দিন-7 হবেন হুজুর। হবেন বই কি, নিশ্চয়ই হবেন, কিন্তু তার আগে কোন অফিসকে ধন্য করতে রামধন? মিস্টার বেকার কঠিন স্বরে প্রশ্ন করলেন। রামধন বলল, হুজুর, আমি অনেক জায়গাতেই কাজ করেছি। বেশ করেছো। শেষবার কোথায় করেছো সে কথাই বলো দেখি রামধন। মিস্টার বেকার অসহিষ্ণু স্বরে প্রশ্ন করলেন। রামধন কিছুমাত্র অধীর না হয়ে বলল, শেষে আমি একজন জমিদার বাবুর কাছে বহু বৎসর ধরে কাজ করেছি। জমিদারটির নাম কি রামধন? মিস্টার বেকার প্রশ্ন করলেন। রামধন কিছুমাত্র চঞ্চলতা প্রকাশ না করে বলল, বিক্রম সিং হুজুর। মিস্টার বেকার ভ্রু কুঞ্চিত করে প্রশ্ন করলেন, কোথাকার জমিদার তিনি? রামধন বলল, সাধনপুরের জমিদার তিনি। মিস্টার বেকার তার পকেট থেকে নোট বই বের করে কিছু সময় ধরে কি লিখলেন। তারপর কিছু সময় গভীরভাবে চিন্তা করে বললেন,
তোমার হাতটা একবার দেখে রামধন। এই কথা শুনে রামধনের মুখ শুকিয়ে গেল। সে বলল, হাত দেখবেন হুজুর? মিস্টার বেকার আচম্বিতে তার ডান হাতখানি ধরে ফেলে বললেন, হ্যাঁ বাবা, কথাটা বাংলা, তোমার মাতৃভাষাও বটে। তবে বুঝতে বেগ পাওয়া একটু বিস্ময়কর নয় কি? এই বলে তিনি অভিনিবেশ সহকারে একবার ডান হাত ও অন্যবার বাম হাত পরীক্ষা করে দেখতে লাগলেন। পরে কন্ট্রোলারের দিকে রহস্যময় দৃষ্টিতে চেয়ে বললেন, আমি যে সন্দেহ করেছিলাম অবশ্যই ঠাই সত্যি প্রমাণিত হলো। মিস্টার বেকার সহসা রামধনের দিকে চেয়ে গভীর স্বরে বললেন, তারপর বিলাস, তোমার কর্তাটি কোথায় বলো তো? প্রশ্ন শুনে রামধন বলল, কাকে আপনি বিলাস বলছেন? আমি তো রামধন, বিলাস নই তো। কর্তা আবার কে হবে? মিস্টার বেকার অকস্মাৎ লোকটির দুই পকেটে দুটি হাত ভরে দিয়ে দুটি রিভলভার বের করে আনলেন। তা দেখে কারেন্সি কন্ট্রোলারের মুখ সাতিশয় বিস্ময়ে পরিপূর্ণ হয়ে চক্ষুদয় বিস্ফারিত হয়ে উঠল। তিনি বললেন, সর্বনাশ, এ আবার কি? মিস্টার বেকার বিলাসের দিকে চেয়ে বললেন, চালাকি করবার চেষ্টা করো না বিলাস, চুপ করে দাঁড়াও। কন্ট্রোলারের দিকে চেয়ে বললেন, এই নিরীহ ভাবাপন্ন ব্যক্তিটি একজন দুর্দান্ত দস্যু, সুবিখ্যাত দস্যু মোহনের অতি বিশ্বস্ত অনুচর, সহকারী এবং অনুগত ভৃত্য। ভগবানকে ধন্যবাদ যে এর দেখা এত সহজে পাওয়া গেল। এই বলে মিস্টার বেকার বিলাসের দিকে চেয়ে পুনরায় বললেন, দুহাত একত্র করো বিলাস। বিলাস মুখ কালবৈশাখীর মতো গম্ভীর করে বলল, কেন, কি হবে? মিস্টার বেকার রিভলভার উদ্যত করে বললেন, আমি দুবার আদেশ দিই না বিলাস। যা আদেশ করেছি অবিলম্বে তা পালিত হয়েছে, দেখতেই অভ্যস্ত আমি। বিলাস একটা অস্ফুট ধ্বনি করে দুহাত একত্র করে ধরা মাত্র একজোড়া হাতকড়ি চক্ষুর নিমেষে মিস্টার বেকার তার করজুগলে পরিয়ে দিলেন। দস্যু মোহনের বিশ্বস্ত অনুচর ও সহকারী এত সহজে বন্দী হওয়ায় মিস্টার বেকারের মুখভাব অত্যুজ্জ্বল সফলতা দীপ্তিতে ঝলমল করতে লাগলো। মিস্টার বেকার তাঁর সহকারীদের ডাকতে পাঠিয়ে অপেক্ষা করতে লাগলেন। অবশেষে বহু প্রতীক্ষিত ও আলোচিত 10ই জুলাই উপস্থিত হলো। কলকাতা নগরীর অত্যুৎসাহী নরনারীগণ এক অসম্ভব কিছু শোনার আশায় অতি প্রত্যুষে জাগরিত হয়ে পরস্পর এই একই প্রশ্ন জিজ্ঞাসাবাদ করতে লাগলো, মোহন কি সফল হবে? সত্যিই কি দস্যু মোহন কারেন্সি অফিস লুট করবে? পুলিশের কড়া নিষেধ সত্ত্বেও চায়ের দোকান, ট্রামে, বাসে, মজলিসে ওই একই জিজ্ঞাসাকে কেন্দ্র করে নানা প্রকার মৃদু গুঞ্জনধ্বনি উঠতে লাগলো। ওই দিন প্রভাতে বাংলার ডাক সংবাদপত্রে মোহনের স্বাক্ষরিত এক অদ্ভুত পত্র প্রকাশিত হলো। পত্রখানি পাঠ করে সকলের চক্ষু কপালে উঠল। সকলের মনই এক অনাগত বিপদের আশঙ্কায় ভীত হয়ে উঠল। আমরা সংবাদপত্রে প্রকাশিত পত্রখানি উদ্ধৃত করে দিলাম। বাংলার ডাক সম্পাদক মহাশয় সমীপেশু মহাশয়, আমি আপনার বহু প্রচারিত সংবাদপত্র মারফত কয়েকটি কথা আমাদের স্থূলবুদ্ধি পুলিশ কর্তৃপক্ষগণকে বোঝাতে চাই। অনুগ্রহপূর্বক আপনার মূল্যবান সংবাদপত্রে একটু স্থান দান করে আমাকে চির অনুগ্রহিত করবেন। আমি মোহন, দস্যু মোহন তাঁরা বলেন। সুতরাং আমার অতীতের সঙ্গে যাদের পরিচয় আছে তারা কখনোই আমাকে এতটা হীন ও নীচ ভেবে নিজেদের মূর্খতা জাহির করবেন না। কথাটা এবার পরিষ্কার করে বলি, দেখছি আমাকে সম্পূর্ণরূপে ভুল বোঝা হয়েছে, কারণ আমি কোনো নীচ উদ্দেশ্যে এই দস্যুতা সাধন করার সংকল্প ঘোষণা করিনি। আমি করেছি এই জন্য যে মিস্টার বেকারের অতীতের স্পর্ধাজনক কাজের সমুচিত প্রতিফল দিতে চাই বলে। আমি তাকে এরূপ দারুণ ও গভীরভাবে অপদস্থ করতে চাই যার ফলে তিনি কোনোদিন জগতের সামনে আর মাথা তুলে দাঁড়াতে সক্ষম হবেন না। আর একমাত্র এই কারণেই আমি কারেন্সি অফিস লুট করতে চাই। কিন্তু বোঝার ভুল হয়েছে কর্তাদের। তারা ভেবেছেন আমি কারেন্সি অফিসের সমস্ত কাঁচা টাকা পয়সা সমেত প্রত্যেকটি মুদ্রা, স্থানীয় কাগজ লুট করব। তাই তারা অতি সতর্কতার সঙ্গে সমস্ত অর্থ
কয়েকটি ভূগর্ভে প্রথিত সিন্ধুকে আবদ্ধ করে রাখছেন, পণ্ডশ্রম করছেন। আমি তাদের এই নিশ্চয়তা দিতে পারি যে আমিও সকল কিছুই লুণ্ঠন করব না। আমি সেই সিন্ধুকটি লুট করব যে সিন্ধুকের ভেতর গভর্নমেন্টের বহু লক্ষ মুদ্রা মূল্যের বহু বিভিন্ন অমূল্য বস্তু সুরক্ষিত আছে। আমি সেই সিন্ধুকে রক্ষিত সমুদয় বস্তু গ্রহণ করব। অতএব আশা করি মিস্টার বেকার সম্পূর্ণ অনাবশ্যকভাবে দরিদ্র কেরানিকুলকে যেন হায়রান করে না মারেন। উপরন্তু আমার বন্ধু মিস্টার বেকারকে একটা দীর্ঘদিনের অনির্দিষ্ট সময়ের জন্য সর্বক্ষণ আকুল ও ব্যাকুল করে রাখতেও বেদনাবোধ করছি। সেই জন্য আমি তাকে জানাচ্ছি তিনি বৈকাল 5টার পূর্ব মুহূর্ত পর্যন্ত উদ্বেগহীন মনে নিদ্রা যেতে পারেন, কারণ আমি ঠিক 5টার সময় আমার সংকল্পিত সাধ সম্পন্ন করে চলে আসব। তার সাধ্য থাকে আমাকে নিবৃত্ত করুন। অতএব ব্যাপারটি খুব সহজ ও সরল হয়ে গেল নাকি? নির্দিষ্ট দ্রব্য নির্দিষ্ট সময়ে লুণ্ঠিত হবে জানতে পারলে রক্ষকের সাবধানতা অবলম্বন করতে সুবিধা হয় বলেই আমাদের ধারণা। কিন্তু এ সত্ত্বেও মিস্টার বেকার ধৈর্যহারা হয়ে গগন পবন বিদীর্ণ করতে থাকেন এবং তার সঙ্গে সহকর্মীদের উত্ত্যক্ত করে তুলতে থাকেন। তবে সে দোষ আমার নয়, তার। যাকে কথা, এখন অন্য একটি বিষয় লিখে আমার পত্রের ইতি করতে চাই। বিষয়টি এই যে আমার ঘোষিত কার্য সম্বন্ধে যদি কেহ দায়ী থাকেন তবে তিনি আর কেউ নন, আমার সুযোগ্য প্রতিদ্বন্দ্বী মিস্টার বেকার। তাকে আমি বহু সুযোগ দিয়েছিলাম, এমনকি সানুনয় অনুরোধ করে শান্তি প্রার্থনা করেছিলাম। কিন্তু রক্তপিপাসু ব্যাঘ্র যেমন কিছুতেই রক্তের স্বাদ ভুলতে পারে না, তেমনি মিস্টার বেকার দস্যুমোহনকে কোনো কিছুর জন্যই ক্ষমা করতে পারেন না। ক্ষমা করতে পারেন না, কিন্তু জিজ্ঞাসা করি তিনি কি মোহনের নিকট এমনই বলবান শক্তিমান যে ক্ষমা করবার তিনি যোগ্য অধিকারী? না, তিনি তা নন। তিনি যদি তাই হতেন তবে দ্বিধাহীন চিত্তে আমার অনুরোধ রক্ষা করতেন। কিন্তু তিনি দুর্বল, কাপুরুষ, ভীতু, অপদার্থ। তাই তিনি নিজের ওপর আস্থা হারিয়ে আমার ভয়ে ব্যাকুল হয়ে মিথ্যা দম্ভে জগৎকে এবং নিজেকে প্রভাবিত করছেন। শুধু এই জন্যই সময়ে সময়ে আমার মন তার উপর সদয় হয়ে থাকে। কিন্তু ধূর্ত আমার এই সহৃদয়তার সুযোগ নিয়ে আপন শক্তিমত্তার পরিচয় দেবার কোনো সুযোগই নষ্ট করেন না। একমাত্র এই কারণের জন্যই আমি তাকে সাজা দিতে চলেছি। হ্যাঁ, সাজা দিতে চলেছি। আমি যদি ইচ্ছা করতাম তবে যে কোনো দিন যে কোনো সময়ে তাকে হত্যা করতে পারতাম। কিন্তু আমি নরহত্যা ঘৃণা করি, মনে প্রাণে ঘৃণা করি। ইহা ব্যতীত আমার সাজা দেবার ধারাও সম্পূর্ণ আলাদা। আমি যে সাজা দিই তার ফলে অপরাধী চিরজীবন শান্তিহীন জীবনযাপন করতে বাধ্য হয়। প্রতিটি মুহূর্ত তার নিকট বিষময় হয়ে ওঠে। আমি তেমনই শাস্তি আজ মিস্টার বেকারকে দেব। ধূর্ত আমার একজন সহকারীকে গতকাল গ্রেপ্তার করেছে। এই সাফল্যে তার মন যে গর্বে পূর্ণ হয়ে ফুলে ফুলে উঠছে, সেই সাফল্যের প্রতিদান এরূপ ভীষণ আকারে তাকে দেব যে তার প্রত্যেকটি বাক্য চিন্তা করে অসহনীয় জ্বালায় ত্রাহি ত্রাহি ডাক ছাড়তে আরম্ভ করবে। আমার বিশ্বস্ত সহকারী ও সহকর্মীকে গ্রেপ্তার করা হয়তো অসম্ভব নয়, কিন্তু আমি বিশেষ রূপে জানি তাকে আটক করে রাখা সম্পূর্ণ অসম্ভব। এই পত্র ছাপার অক্ষরে আপনার কাগজে প্রকাশিত হবার পূর্বেই সে মুক্তি গ্রহণ করবে। কেমন করে? যেমন করেই হোক সে মুক্ত হবে। এমন অসম্ভব কথাও কি আপনি বিশ্বাস করতে পারেন যে দস্যুমোহনের বিশ্বস্ত সহকর্মী হাজতে বন্দী হয়ে রয়েছে? আমি আমার সহকর্মীকে মুক্তি দেব। আপনি যদি আপনার কাগজ প্রকাশিত হওয়ার পূর্বে একবার টেলিফোনে থানার হেডকোয়ার্টারে সংবাদ নিতে পারেন, তার মুক্তির সংবাদও এর সঙ্গে প্রচার করতে সক্ষম হবেন। অদ্য 10ই জুলাই, অদ্য বেলা 5টার সময় দস্যুমোহন এক সুরক্ষিত ধনাগার থেকে লক্ষ লক্ষ মুদ্রা লুট করবে। কারও সাধ্য নেই যে তাকে প্রতিনিবৃত্ত করে, তার ইচ্ছার পথে অন্তরায় হয়ে দাঁড়ায়।
পরিশেষে আমার নিবেদন এই যে, আপনি যদি আমার এই পত্রখানা প্রকাশ করতে ইচ্ছা না করেন, তবে পত্র পাঠ মাত্র আপনার ছাপাখানার সদর ফটকে এই কয়টি কথা কাগজে লিখে এঁটে দেবেন, আমরা সম্মত নহি। তাহলে আমি অন্য সংবাদপত্রের নিকট পাঠিয়ে দেব, কিন্তু সন্ধ্যা অবধি কোনো অস্বীকৃতি না জানালে আমি ধরে নেব আপনারা সম্মত আছেন। নিবেদক ইতি মোহন, দস্যু মোহন। এই পত্রের নিম্নে সম্পাদক মশাই লিখিয়ে জানিয়েছিলেন যে তিনি মোহনের অনুরোধ মতো হেডকোয়ার্টারে গমন করে দস্যু মোহনের সহকারী সম্বন্ধে সংবাদ নিয়ে জেনেছেন যে দস্যু যাকে মিস্টার বেকার গ্রেপ্তার করেছিলেন সেই দস্যু এক অসম্ভব উপায়ে হাজত থেকে পলায়ন করেছেন। কি করে এই কাজ সম্ভব হলো তা তাঁরা তখন পর্যন্ত আবিষ্কার করতে সক্ষম হননি। এই দীর্ঘ সংবাদটি লক্ষ লক্ষ নরনারীর সঙ্গে মিস্টার বেকারও পাঠ করলেন। তার মুখমণ্ডল অস্বাভাবিক রূপে গম্ভীর হয়ে উঠল। তিনি সামনে রক্ষিত টেলিফোন উঠিয়ে নিয়ে কমিশনারের সঙ্গে সংযোগ চাইলেন এবং অনতিবিলম্বে তাকে পেয়ে বললেন, সুপ্রভাত স্যার, আমি এখন একবার আপনার সঙ্গে দেখা করতে চাই। বিশেষ জরুরি সংবাদ আছে। এখন কি সময় হবে? উত্তম, আমি 10 মিনিটের ভিতর হাজির হচ্ছি। এই বলে তিনি রিসিভার নামিয়ে রেখে ছড়ি ও টুপি উঠিয়ে নিয়ে অপেক্ষমান মোটরে আরোহণ করলেন। কমিশনার অপেক্ষা করছিলেন। মিস্টার বেকারের গম্ভীর মুখের দিকে চেয়ে বললেন, লো, ব্যাপার কি? মিস্টার বেকার অভিবাদনতে বাংলার ডাক সংবাদপত্রখানি কমিশনারের হাতে তুলে দিলেন এবং নির্দিষ্ট স্থানটি দেখিয়ে দিয়ে পাঠ করার অনুরোধ জানালেন। কমিশনার অত্যন্ত আগ্রহে সংবাদটি পাঠ করলেন এবং পাঠ শেষে ক্ষণকাল হতাশ হয়ে চিন্তা করতে লাগলেন। এক সময়ে বললেন, ইহাও কি সম্ভব মিস্টার বেকার? মিস্টার বেকার কোনো উত্তর দিলেন না। কমিশনার পুনশ্চ বললেন, সম্ভব হোক বা অসম্ভব হোক, এই সংবাদ প্রচারিত হওয়ার ফলে আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে, তা থেকে আর নিষ্কৃতি নেই। কিন্তু আমাদের নিষেধ থাকা সত্ত্বেও এত বড় সাহস এই ছোটার কাগজটার হলো কি করে বলতে পারেন? মিস্টার বেকার মৃদু হেসে বললেন, ছোটা কাগজ নয় স্যার, প্রায় 80,000 প্রচার সংখ্যা। তাছাড়া কোনো জরুরি সংবাদ বিশেষ আইন জারি না করে আমরা তা নিয়ন্ত্রণ করতে পারি না। এক্ষেত্রে এই চিঠি, এই কাগজ যদি নাও ছাপত, তবে অন্য কাগজেরও অভাব হতো না। কমিশনার বললেন, তা যেন হলো, কিন্তু বন্দিটা পালালো কি করে? তার কোনো কিনারাই তো হলো না মিস্টার বেকার। না, হলো না স্যার। আমাকেও এই ব্যাপারটা বিস্ময়াপন্ন করেছে। কিন্তু তাতে তো সমস্যার সমাধান হয় না মিস্টার বেকার। কমিশনার চাপা কুপিত স্বরে বললেন। মিস্টার বেকারের মুখে মৃদু হাসি ফুটে উঠল। তিনি বললেন, আমার কি ধারণা হয় শুনবেন? হয়তো প্রচুর উৎকোচের লোভ দেখিয়ে বন্দি প্রহরীর নিকট ভালো খেতে চেয়েছিল। হয়তো প্রহরী দ্বার চাবি মুক্ত করে ভিতরে গিয়েছিল। তারপর ওই অসীম বলশালী দস্যুটা প্রহরীকে কাবু করে নিজের অভিষ্ট সিদ্ধ করে নিয়েছে। আর লজ্জার দায়ে কিংবা চাকুরির ভয়ে প্রহরী কোনো কথাই স্বীকার করছে না। এর সঙ্গে প্রধান দ্বাররক্ষীদের যোগাযোগ ছিল কিনা সে সম্পর্কেও আমি তদন্ত করছি। কমিশনার চিন্তিত মুখে বললেন, আপনি যখন জানতেন দস্যুটা এমন অশেষ শক্তিশালী, তখন ডাবল প্রহরীর বন্দোবস্ত করা আপনার কর্তব্য ছিল মিস্টার বেকার। তা ছিল স্যার, এবং করেছিও তাই। তথাপি আমার সকল সতর্কতাকে পরাজিত করে পালিয়েছে দেখছি। এই পলায়নের জন্য কে কতটা দায়ী তা এখনো তদন্ত করে উঠতে পারিনি। আজকের দিনটা কেটে গেলে কাল করব। মিস্টার বেকার ধীরে ধীরে বললেন, দস্যুর অন্যান্য কথা যা ওই কাগজে ছাপা হয়েছে সব আপনি বিশ্বাস করেন মিস্টার বেকার? করি স্যার। দ্বিধাহীন কণ্ঠে মিস্টার বেকার বললেন। কমিশনার অত্যন্ত বিস্মিত হয়ে বললেন, করেন? যদি এটা তার চাল হয়?
যদি আপনার মন অন্যত্র বিক্ষিপ্ত রেখে সে কাজ হাসিল করে নেয় তবে? মিস্টার বেকার বললেন, আমার তা মনে হয় না স্যার। এমন একটি ক্ষেত্রেও জানি না যেখানে দস্যুমোহন তার কথা মতো কাজ না করেছে। সুতরাং এক্ষেত্রেও যে সে কথার খেলাপ করবে এমন চিন্তা আমি আদৌ করি না স্যার। কমিশনার বললেন, কন্ট্রোলারের কাছে এই বিষয়টা সত্য কিনা, অর্থাৎ সে এই সিন্ধুকের ব্যাপারে যা লিখেছে তাতে সত্যিই কোনো কিছু আছে কিনা তা জানতে হবে। হ্যাঁ স্যার, কিন্তু আমি জানি দস্যুমোহন যেটুকু বর্ণনা দিয়েছে তা একেবারে সত্যি। আমিও সেই সিন্ধুককে গতকাল পরীক্ষা করেছি, আর সেই সিন্ধুকটার জন্যই কন্ট্রোলার সবিশেষ উদ্বিগ্ন আছেন। কমিশনারের মুখে বিস্ময় ফুটে উঠল। তিনি বললেন, আশ্চর্য, এই লোকটার নিকট কিছুই যে অজ্ঞাত নেই। সে যে সবকিছুই এমন নিখুঁতভাবে জানে, এর অপেক্ষা বিস্ময়কর ঘটনা আমি আর কিছুই জানি না। আচ্ছা, এখন আপনি কি সকল প্রকার প্রচেষ্টা দস্যুর কথিত সময় ও বস্তুর জন্য একত্রীভূত করবেন? মিস্টার বেকার বললেন, না স্যার, আমি আমার প্রোগ্রাম মতো কাজ করে যাব। আমার কাজে আপনি এতটুকু শৈথিল্য দেখতে পাবেন না, তবে নির্দিষ্ট সময়ের জন্য আর নির্দিষ্ট বস্তুর জন্য আমি বিশেষভাবে সাবধান থাকব, এইমাত্র। কমিশনার বললেন, আপনি কি সেনাবাহিনীর উপস্থিতির প্রয়োজন বোধ করেন? মিস্টার বেকারের মুখে মৃদু হাসি ফুটে উঠল। বলল, না স্যার, তাতে দস্যুকে অত্যন্ত মর্যাদা দেওয়া হবে। অবশ্য মিস্টার স্যানিয়েল একবার এই ভুল করেছিলেন, আমি করব না। আমার সহকারীরাই যথেষ্ট হবে। কমিশনার ক্ষণকাল নীরবে থেকে বললেন, আজ কারেন্সি অফিস বন্ধ রাখলে হয় না? না, হয় না স্যার। কন্ট্রোলারও এই প্রস্তাব দিয়েছিলেন, আমি কিন্তু নিজেই রাজি হতে পারিনি। মিস্টার বেকার ধীর স্বরে বললেন। কিন্তু কেন? কমিশনার প্রশ্ন করলেন। মিস্টার বেকার বললেন, তাতে গোটা বাড়িটায় বিপদের সম্ভাবনা বেড়ে যাবে। আমি দস্যুকে কিছুতেই ছিঁচকে চোরের মতো শীত কেটে নির্বিবাদে কাজ হাসিল করতে দেব না স্যার। যেমন দৈনন্দিন স্বাভাবিক কাজকর্ম চলে ঠিক তেমনই চলবে, মাত্র দ্বারে অতিরিক্ত সঙ্গীনধারী পুলিশ পাহারা থাকবে। তারা সকলকে ভিতরে প্রবেশ করতে দেবে, কিন্তু সিগন্যাল পেলেই দ্বার রুদ্ধ করবে। কাউকেই আর কোনো অজুহাতে বাইরে যেতে দেবে না। তাছাড়া প্রত্যেক সিন্ধুকের পাশে 4 জন করে সঙ্গীন পাহারা উদ্যত সঙ্গীন হাতে খাড়া থাকবে। উত্তম, কিন্তু আপনি কি ভাবেন এই বন্দোবস্তেই দস্যুমোহনের পক্ষে প্রচুর হবে? কমিশনার প্রশ্ন করলেন। নিশ্চয় ভাবি স্যার, কারণ মোহন দস্যু বটে, কিন্তু মায়াবী অশরীরী জীব তো নয়। সুতরাং বন্দুকের বুলেট তার দেহেও সমানভাবে কাজ করবে। তাছাড়া যেসব লোক আজ ব্যবসা উপলক্ষে কারেন্সিতে প্রবেশ করবে তাদের প্রত্যেকটিকে আমি সবিশেষভাবে পরীক্ষা করে তবে যেতে দেব। বুঝেছি। এই বলে কমিশনার ঘড়ির দিকে চেয়ে পুনরায় বললেন, এখন বেজেছে 9টা। ঠিক 10:30টার সময় কারেন্সি অফিস খুলবে, আর তার কিছু পূর্বেই আমি ও আমার সহকারীরা হাজির হচ্ছি। আশা করি আপনার আয়োজন সুসম্পন্ন হয়ে আছে। মিস্টার বেকার উঠে দাঁড়ালেন ও কমিশনারের সঙ্গে করমর্দন করে বের হয়ে গেলেন। কমিশনার ক্ষণকাল নীরবে বসে থেকে একজন সার্জেন্টকে আহ্বান করে বললেন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার। সার্জেন্ট বের হয়ে গেল এবং অনতিবিলম্বে ফিরে এসে বললেন, তিনি এখনো আসেননি স্যার। 10ই জুলাই নিয়মিত সময়ে কারেন্সি অফিসের সুবৃহৎ লৌহদ্বার ঘর ঘর শব্দে খুলে গেল। দ্বারের বাইরে 50 জন সঙ্গীনধারী মিলিটারি পুলিশ বুকে বন্দুক ধরে বুজ্জ রচনা করে দাঁড়িয়ে রয়েছে দেখা গেল।
সেই দিনের জন্য সম্মুখস্থ ফুটপাত দিয়ে সাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। এমনকি ট্রাম, বাস, মোটর ও সকল প্রকার যানবাহন সামনের রাস্তা দিয়ে না চলে ভিন্ন পথে যাতায়াত করতে নির্দিষ্ট হওয়ায় কারেন্সি অফিসের সম্মুখভাগে একমাত্র মিলিটারি পাহারা ও অফিসার ব্যতীত আর কাউকেও দেখা না যাওয়ায় একটা গভীর থমথমে শঙ্কিত আবহাওয়া বিরাজ করছিল। কারেন্সি অফিস সাধারণের কাজকর্মের জন্য খোলা থাকলেও সেদিন কচ্ছিৎ দু একজন ইউরোপিয়ান ব্যতীত কোনো একটা ভারতীয়কে বড় একটা ভিতরে প্রবেশ করতে দেখা যাচ্ছিল না। লৌহ ফটকের ঠিক সম্মুখে মিস্টার বেকার দাঁড়িয়েছিলেন। তার তীক্ষ্ণ দৃষ্টি প্রত্যেকটি আগন্তুকের মুখের ওপর পতিত হচ্ছিল এবং তিনি ইঙ্গিতে অনুমতি জানালে তবে আগন্তুককে ভেতরে যেতে দেওয়া হচ্ছিল। বাইরে যেরকম পুলিশ পাহারার কড়াকড়ি ছিল, ভেতরেও সেই রকম বন্দোবস্ত হয়েছিল। এক কথায় বলতে গেলে মিস্টার বেকার যেরূপ নিপুণভাবে আটঘাট বেঁধে বন্দোবস্ত করেছেন, তাতে জীবিত কোনো অবাঞ্ছিত প্রাণীর সাধ্য ছিল না যে কারেন্সি অফিসের ত্রিসীমানাতেও প্রবেশ করে। বেলা 12টা বাজল। কমিশনার কি এক কাজে গভর্নমেন্ট হাউসে গমন করেছিলেন। সেখান থেকে বের হয়ে তিনি মিস্টার বেকারের নিকট এসে প্রশ্ন করলেন, কি সংবাদ? কিছু মাত্র নয়, 5টার পূর্বে কিছু হবার প্রত্যাশাও নেই স্যার। মিস্টার বেকার নত স্বরে বললেন। কমিশনার বললেন, আপনার সুবন্দোবস্তে আমি ভবিষ্যৎবাণী করতে পারি যে কখনোই কিছু হবে না। মিস্টার বেকার বিশেষ ভরসা পেলেন বলে মনে হলো না। তিনি নীরবে রইলেন দেখে কমিশনার পুনশ্চ বললেন, নিষিদ্ধ সীমার বাইরে ব্যাপার দেখেছেন মিস্টার বেকার? বেকার বিস্মিত স্বরে প্রশ্ন করল, না স্যার। কি হয়েছে? লোক জমেছে? কমিশনার গম্ভীর মুখে বললেন, সমগ্র কলকাতা ঘর ছেড়ে বাইরে এসে দাঁড়িয়েছে। আমি চেষ্টা করেছিলাম জনতাকে ছত্রভঙ্গ করে দিতে, কিন্তু গভর্নরের আদেশে তা হতে পারেনি। তিনি বলেন, জনতা যখন শান্তভাবে অপেক্ষা করছে, তখন বৃথা গন্ডগোল সৃষ্টি করে শান্তি ভঙ্গ করা কেন? সুতরাং আমাদের নীরব প্রহরী হয়ে থাকা ভিন্ন আর কিছুই করবার নেই। বেকার বললেন, উত্তম কাজই হয়েছে স্যার। তা হয়েছে, কিন্তু একটা দস্যু এতখানি জনপ্রিয়তা লাভ করেছে দেখে আমার মনে এই কথাটাই বারবার উদয় হচ্ছে যে সারা ভারতবর্ষ কি শেষে অপরাধ প্রবণ হয়ে উঠবে? কমিশনার চিন্তিত মুখে বললেন। বেকার মৃদু হেসে বললেন, ভুল স্যার, ভুল। এমন একটি নরনারী আপনি ভারতে কেন, সারা পৃথিবীতে খুঁজে পাবেন না যারা দস্যুকে ঘৃণা করে না। কিন্তু প্রত্যেক দেশে প্রত্যেক জাতির মধ্যেই এমন বহু নরনারী আছে যারা দস্যু দ্বারা অনুষ্ঠিত হলেও মহৎ কার্যের প্রশংসা করতে কখনো পরামুখ হয় না। দস্যুমোহনের ক্ষেত্রেও আমরা তাই দেখতে পাই। কমিশনার ব্যঙ্গ স্বরে বললেন। মহৎ কাজ বটে। মিস্টার বেকার প্রতিবাদ করে বললেন, না স্যার, দস্যুমোহনের কার্যাবলীতে সত্যিকার বহুত মহৎ কাজের পরিচয় পাওয়া যায়। সে সব কাজের ন্যায্যতা, পবিত্রতা, মহত্ব কোনো রকমেই অস্বীকার করা যায় না। কমিশনার কিছু বলতে যাচ্ছিলেন, এমন সময়ে একটি বিশিষ্ট ধরনের বাঙালি মোটর থেকে অবতরণ করে কারেন্সি অফিসের দ্বারদেশে উপস্থিত হলেন। মিস্টার বেকারের তীক্ষ্ণ দৃষ্টি পলকহীন হয়ে ভদ্রলোকটির মুখের ওপর পড়েছিল। তিনি নিকটে আসতেই মিস্টার বেকার শান্ত স্বরে বললেন, আপনি কি চান? ভদ্রলোক মৃদু হেসে বললেন, ভয় নেই, আমি দস্যুমোহন নই মিস্টার বেকার। মিস্টার বেকার অতিমাত্রায় ক্রুদ্ধ ও বিস্মিত হলেও ধৈর্য ধারণ করে বললেন, কে আপনি? কি চান? ভদ্রলোক পকেট থেকে 10খানি 1000 টাকার নোট বের করে মিস্টার বেকারকে দেখিয়ে বললেন, ওই চেঞ্জ চাই। উত্তম, আপনি যেতে পারেন। মিস্টার বেকার অনুমতি দিলেন। ভদ্রলোক হাসি মুখে ভেতরে প্রবেশ করলেন। কমিশনার বললেন, কে ওই লোকটি? আপনাকে চেনে দেখছি। মিস্টার বেকার চিন্তিত মুখে বললেন, যেই হোক, দস্যুমোহন নয়। এই সময় যেই হোক কথার গুরুত্ব অনেকখানি মিস্টার বেকার। আমার মনে হয় ভদ্রলোকটির পরিচয় জানা অত্যাবশ্যক। আপনি কি বলেন? কমিশনার প্রশ্ন করলেন। মিস্টার বেকার বললেন,
আমাকে বহু লোকই চেনেন স্যার, সেজন্য চিন্তিত হবার কোনো প্রয়োজন নেই। অবশ্য একে দস্যুমোহন বলে যদি বিন্দুমাত্র সন্দেহের অবকাশ থাকতো তাহলে আমি কোনো কিছুই উপেক্ষা করতাম না। এমন সময়ে একজন মারোয়ারি ও একজন গুজরাটি ভদ্রলোক আগমন করলেন। মিস্টার বেকার কি চাই জানতে চাইলেন। মারোয়ারি ভদ্রলোক অকারণে অট্টহাস্য করে উঠলেন। হাসির বেগ কমলে বললেন যে মিস্টার বেকার কি দিনে ভূত দেখছেন? এই বলে পকেট থেকে একতারা নোট বের করে দেখিয়ে বললেন যে তিনি চেঞ্জ চান। তাকে ভেতরে যাওয়ার অনুমতি দিলেন। মারোয়ারি ভদ্রলোক 2 পা অগ্রসর হয়ে পিছন ফিরে বললেন, आइए भैया। গুজরাটি ভদ্রলোক বিশুদ্ধ ইংরেজিতে বললেন, मे आई गो इन मिस्टर बेकर? মিস্টার বেকার সবিস্ময়ে বললেন, আমাকে আপনি চেনেন? গুজরাটি ভদ্রলোকটি বললেন, আপনার মতো স্বনামধন্য ব্যক্তিকে কে না চেনে মিস্টার বেকার? উত্তম, আপনি যেতে পারেন। মিস্টার বেকার অনুমতি দিলেন। তাঁরা সভয়ে প্রস্থান করলে কমিশনার বললেন, যে কজন ব্যক্তি আমার আসবার পর এখানে এলেন তাদের সকলেই আপনাকে চেনেন। এর হেতু তো বুঝি না মিস্টার বেকার। মিস্টার বেকার বললেন, আপনার আসবার পূর্বেও যারা গেছেন তাদের মধ্যে অনেকেই আমাকে যে চেনেন তা জানিয়ে গেছেন স্যার। কমিশনার চিন্তিত মুখে বললেন, হঠাৎ আপনি এতটা পরিচিত হয়ে উঠলেন কি করে? ভাবনার কথা নয় কি? মিস্টার বেকার আপন কর্মদক্ষতায় আপন জনপ্রিয়তায় এরূপ আস্থাবান ছিলেন যে কমিশনারের সন্দেহ প্রকাশে আহত হয়ে বললেন, আমাকে চেনবার জন্য যদি ভাবনার কথা থাকে স্যার, তবে সেজন্য আমি দায়ী, ওই ভদ্রলোকগুলি নন। কারণ কর্মক্ষেত্রে যে যত বেশি জনতার নিকটে থাকেন সে তত বেশি মার্কা মারা হয় স্যার। সেজন্য আপনি বৃথা উদ্বেগে কষ্ট পাচ্ছেন। এইভাবে অপরাহ্ন 1টা বাজল। বন্দোবস্ত মতো মিস্টার বেকারকে আহারে ছুটি দেবার জন্য হেডকোয়ার্টার থেকে 2জন সিনিয়র অফিসার হাজির হলেন। মিস্টার বেকার তাদের চার্জ বুঝিয়ে দিয়ে কমিশনারের সঙ্গে মধ্যাহ্ন আহার করতে প্রস্থান করলেন। 2জন সিনিয়র অফিসারের ভেতর একজন ইউরোপিয়ান এবং অন্যজন ভারতীয়। ইউরোপিয়ান ভদ্রলোকের নাম মিস্টার হ্যারিস আর ভারতীয়ের নাম মিস্টার সিনহা। উভয়ই পুরাতন দক্ষ কর্মচারী। মিস্টার হ্যারিস বললেন, দস্যুমোহনকে আপনি চেনেন মিস্টার সিনহা? মিস্টার সিনহা কৃত্রিম ভীত স্বরে বলল, রেহাই দিন মিস্টার হ্যারিস। যে মহাপ্রভুকে নিয়ে আমাদের বরেণ্য স্বনামধন্য মিস্টার বেকার এরূপ নিদ্রাহীন রাত্রি বিশ্রামহীন দিবাকাল অতিবাহিত করতে আরম্ভ করেছেন, তেমন মহাপ্রভুর সঙ্গে পরিচয়ের ভাগ্য যত কম হয় ততই মঙ্গল। অদ্ভুত শক্তি সম্পন্ন এই দস্যুটা। এই বলে মিস্টার হ্যারিস দেখলেন একটি সুবৃহৎ মোটর এসে গাড়ি বারান্দার নিকট দাঁড়ালো। একটি যুবক অবতরণ করে অগ্রসর হয়ে অফিসার দ্বয়ের নিকট আসলো এবং চারিদিকে একবার দৃষ্টি বুলিয়ে নিয়ে বলল, ব্যাপার কি? জার্মানি কি বেলেঘাটায় এসেছে নাকি? মিস্টার সিনহা বললেন, তার আগে আপনি কে সে পরিচয় দিন তো স্যার। আমি একজন সাধারণ মানুষ, কিন্তু সত্যিই ব্যাপার কি বলুন তো? যুবকটি নির্ভয় কণ্ঠে প্রশ্ন করল। মিস্টার হ্যারিস তপ্ত কণ্ঠে বলল, আপনি কি চান? নিশ্চয়ই নোট ভাঙাতে চাই। এই বলে পকেট থেকে একতারা নোট বের করে দেখালো। তবে ভিতরে চান? তা যাচ্ছি, কিন্তু কি হয়েছে যার জন্য এতগুলো বন্দুকের ছড়াছড়ি? দাঁড়ে আপনারা পাহারা দিচ্ছেন, তা না বললে এতগুলো টাকা নিয়ে বেরিয়ে আসা কি একটু ভয়ের কথা নয় কি? যুবকের ভীত স্বর শুনে মিস্টার হ্যারিসের সন্দেহের নিরসন হয়ে গেল। তিনি বললেন, আপনার ভয়ের বিন্দু মাত্র কারণ নেই, আপনি নির্ভয়ে ভিতরে চান। তবে যাই। এই বলে যুবক সহসা হেসে ফেলল এবং কোনো প্রশ্ন আসার আগেই ভেতরে প্রবেশ করল। মিস্টার হ্যারিস বললেন, অদ্ভুত জীব। মিস্টার সিনহা বললেন, যেরকম বিরাট আয়োজন আমাদের বুড়ো বেকার করেছেন, তাতে সত্যি অপরিচিতের পক্ষে ভীত হওয়া একান্ত স্বাভাবিক। একটা দস্যুর ভয়ে যেন গোটা পুলিশ বিভাগ ব্যাকুল হয়ে উঠেছে, তাতে আবার বাঙালি দস্যু। ছি ছি, আমরাই যত মর্যাদা এই হতভাগ্য লোকটাকে দিচ্ছি, তত মর্যাদা সে 100 বছর লুট করেও অর্জন করতে পারত না। মিস্টার হ্যারিস বললেন, দস্যুটা বাঙালির ছেলে বলে আপনার গর্ব হচ্ছে না মিস্টার সিনহা?
মিস্টার সিনহা বিরক্ত স্বরে বললেন, গর্ব কি যে বলেন মিস্টার হ্যারিস, এই দস্যুটার জন্য বাঙালির শক্তি সুনাম চিরকালের জন্য মসীমা লিপ্ত হয়ে গেল। এই দস্যুটা বাঙালি নামের কলঙ্ক। আমি এটাকে এত ঘৃণা করি যে কি বলবো। শুধু এরই জন্য আজ একজন বিশেষ অভিজ্ঞ কর্মদক্ষ বাঙালি অফিসার লাঞ্ছিত, কর্মচ্যুত। এটাকে শুলে দিলেও আমার রাগ যায় না। এমন সময় দুজন ভদ্রলোক আগমন করলেন, সঙ্গে দুজন দারোয়ান। তারা নিজেদের পরিচয় দিয়ে ভিতরে যাওয়ার অনুমতি নিয়ে চলে গেলেন। দেখতে দেখতে 2টো বাজলো। মিস্টার বেকার প্রত্যাগমন করলেন এবং রিপোর্ট নিয়ে অপেক্ষাকৃত শান্ত মনে ডিউটিতে নিযুক্ত হলেন। মিস্টার সিনহা ও মিস্টার হ্যারিস উভয়ই রয়ে গেলেন। ক্রমে 3টে বাজলো, 4টে বাজলো। এই সময়ের মধ্যে একের পর এক করে বহু ব্যক্তি কর্ম অজুহাতে কারেন্সি অফিসে প্রবেশ করতে লাগলো। মিস্টার বেকার সম্মুখের ফটক দিয়ে প্রবেশ করবার এবং পিছনের দ্বার দিয়ে বের হওয়ার বন্দোবস্ত সেই দিনের জন্য করেছিলেন, কারণ একই দ্বার দিয়ে যাতায়াতের পথ থাকলে পরীক্ষা কার্যে গোলযোগ ঘটবে, এই আশঙ্কাতে তিনি এরকম বন্দোবস্ত করেছিলেন। তিনি প্রতি 10 মিনিট অন্তর রিপোর্ট পাচ্ছিলেন। যত সময় যাচ্ছিল নিষিদ্ধ সীমানার বাইরে হাজারে হাজারে, লক্ষে লক্ষে জনতার সমাবেশ হচ্ছিল। 4টে বাজলে মিস্টার বেকার ফটক বন্ধ করার আদেশ দিলেন এবং সহকারীদের ওপর বন্ধ দরজার ভার অর্পণ করে দ্রুত পদে অফিসে প্রবেশ করলেন। ভেতরের সকল বন্দোবস্ত সুচারুরূপে আছে দেখে কন্ট্রোলারের অফিসে গমন করলেন। দেখলেন তিনি একটি সিন্দুকের সম্মুখে মুখ অতিমাত্রায় বিষণ্ণ করে বসে রয়েছেন। মিস্টার বেকারকে দেখে তিনি ভীত স্বরে বললেন, আর দেরি নেই না? তার কণ্ঠস্বর শুনে বেকার অতিমাত্রায় বিস্মিত হয়ে বললেন, কিসের দেরি নেই বলছেন? আগে 5টা বাজবার। কন্ট্রোলার মৃদু স্বরে বললেন। হাতের ঘড়ি দেখে মিস্টার বেকার বললেন, এখনো 45 মিনিট দেরি আছে। বলে তিনি মৃদু হেসে পুনরায় বললেন, আপনি কি ভয় পেয়েছেন নাকি? কন্ট্রোলার একবার চারিদিক চেয়ে নিয়ে বললেন, ভয় পাইনি বলতে পারলেই সুখী হতাম মিস্টার বেকার, কিন্তু সত্য কথা বলুন তো, আপনি কি এতটুকুও ভয় পাননি? মিস্টার বেকারের মুখে হাসি বিলুপ্ত হয়ে গেল। তিনি বললেন, ভয় কাকে বলে আমি জানি না স্যার। কন্ট্রোলার বিস্মিত কণ্ঠে বললেন, তবে এরূপ বিরাট আয়োজনের অর্থ কি মিস্টার বেকার? মিস্টার বেকার বললেন, ভয় পাওয়া এক বস্তু আর কোনো কিছু রক্ষা করবার জন্য চেষ্টা করা ভিন্ন জিনিস। যদিও আমি সর্ববিষয়ে সতর্কতা অবলম্বন করেছি, তবুও আমি এতটুকু ভীত হইনি। কন্ট্রোলার কয়েক মুহূর্ত নীরব থেকে বললেন, ওই সিন্দুকের ভেতর গভর্নমেন্টের এমন সব মহার্ঘ বস্তু আছে যা খোয়া গেলে আর কখনো তা পূরণ হবে না। মিস্টার বেকার চাপা বিস্ময়ে বললেন, সিন্দুকটা দেখছি আপনি নিজের কাছে রেখেছেন, এরই কথা মোহন লিখেছেন না? কিন্তু আমাকে না জানিয়ে এমন একটা ঝুঁকি মাথায় নিলেন কেন? এই ঘরটা স্ট্রং রুমের চেয়েও নিরাপদ। হ্যাঁ মিস্টার বেকার, তাই আমি এটাকে স্ট্রং রুমে রাখতে ভরসা পেলাম না। অবশ্য আমার এই ঘরটাও স্ট্রং রুম। কন্ট্রোলার বললেন। মিস্টার বেকার বললেন, আপনার ধারে প্রহরীর সংখ্যা কি বাড়িয়ে দেব? দিন। এই বলে তিনি দ্বিধা জড়িত স্বরে পুনরায় বললেন, সত্যিই কি ভয়ের কিছু আছে? মিস্টার বেকার বললেন, দেশমোহন যে একবার চেষ্টা করবে সে বিষয়ে আমার সন্দেহ নেই। আপনি তো সশস্ত্র। এই দেখুন। বলে কন্ট্রোলার তাঁর টেবিলের সঙ্গে সংযুক্ত একটি মেশিন গানের আচ্ছাদন উন্মুক্ত করে দেখালেন এবং 2 পকেট থেকে 2টি রিভলভার বের করে টেবিলের উপর রাখলেন। মিস্টার বেকার সন্তুষ্ট হয়ে বললেন, এবার আমি নিশ্চিন্ত। কিন্তু একটা কথা বলে রাখি, আমি আহ্বান না করলে এই ঘরের দ্বার আপনি কিছুতেই মুক্ত করবেন না। আপনি যতক্ষণ না নিঃসন্দেহ হচ্ছেন যে আমি এসেছি, ততক্ষণ কিছুতেই দ্বার খুলবেন না বা কাউকে ঘরে প্রবেশ করতেও দেবেন না। এই বলে মিস্টার বেকার চেয়ে দেখলেন কন্ট্রোলারের চাপরাশি সশস্ত্র হয়ে অনতিদূরে দাঁড়িয়ে রয়েছে। তিনি পুনশ্চ বললেন, আপনার চাপরাশিকেও ভিতরে থাকতে দেওয়া চলবে না। কন্ট্রোলার ভারী গলায় বললেন, তবে বাইরে থাকতে বলে দিন, কিন্তু অত্যন্ত বিশ্বাসী চাপরাশি আমার। তা হোক স্যার।
এ সময়ে আমি নিজেকেও বিশ্বাস করতে পারছি না। যতক্ষণ না 5টা বেজে যাচ্ছে ততক্ষণ আমি কাউকেই বিশ্বাস করিনি। মিস্টার বেকার দৃঢ় কণ্ঠে বললেন। কন্ট্রোলার বললেন, কারেন্সি দ্বার তো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, নিয়মিত সময়ে বন্ধ করেছি। মিস্টার বেকার জবাব দিলেন, কমিশনার সাহেব কোথায়? তিনি একটু আগে বিশেষ কাজে অফিসে গেছেন, এখনই আসবেন বলে গিয়েছেন। এই বলে মিস্টার বেকার হাতের ঘড়ি দেখে বললেন, 5টা বাজতে 10 মিনিট বাকি আছে। এই সময়টুকু আপনার ঘরের বাইরে আমি অপেক্ষা করব। তারপর সময় উত্তীর্ণ হয়ে গেলে যথাবিহিত কাজ করা যাবে। এই বলে মিস্টার বেকার বাহির হবার উপক্রম করতেই কক্ষের টেলিফোন বেজে উঠল। কন্ট্রোলার সাহেব রিসিভার উঠিয়ে কানে লাগিয়ে বললেন, হ্যালো, আমি কন্ট্রোলার। আপনি কে? ও, কমিশনার সাহেব। হ্যাঁ হ্যাঁ, তিনি এখানেই আছেন, আমি দিচ্ছি। কিন্তু কি সংবাদ বলুন তো? এই বলে কন্ট্রোলার কিছু শ্রবণ করে মিস্টার বেকারকে বললেন, আপনাকে ডাকছেন। মিস্টার বেকার রিসিভার কানে লাগিয়ে কিছুক্ষণ শ্রবণ করলেন, তারপর বললেন, আপনিও আদেশ শুনেছেন? হ্যাঁ মিস্টার বেকার, কিন্তু এর মধ্যে কোনো কিন্তু নেই স্যার। 5টা বাজার পর আপনাকে গভর্নরের সঙ্গে দেখা করতে হবে। অবশ্য তখন আর উদ্বেগের কোনো হেতুই থাকবে না। এই বলে মিস্টার বেকার বাইরে গিয়ে দাঁড়ালেন। কন্ট্রোলার দ্বার বন্ধ করে দিলেন। মিস্টার বেকার ঘড়ির দিকে চেয়ে দাঁড়িয়ে রইলেন। তার পশ্চাতে 1 ডজন সঙ্গিনধারী পাহারা গম্ভীর মুখে দাঁড়িয়ে রইল। মিস্টার বেকারের মন প্রতি মুহূর্তে একটা কিছু অঘটন ঘটার প্রতীক্ষা করতে লাগলো। হয়তো বিরাট একটা বিস্ফোরণ, নয়তো প্রবল বেগে বোমা বিদারণ, এমনই কিছু একটা বিপর্যয় ঘটবে বলে তিনি রুদ্ধ নিঃশ্বাসে দাঁড়িয়ে রইলেন। কিন্তু দেখতে দেখতে 5টা বেজে গেল, কিছুই হলো না। এত আয়োজন সব বৃথা হলো। মোহন এলো না। মহামূল্য সম্পত্তি রক্ষা পেল, দস্যুর দম্ভ খর্ব হলো। মিস্টার বেকার মুক্তির নিঃশ্বাস ফেললেন। তিনি হর্ষোৎফুল্ল কণ্ঠে কন্ট্রোলারকে আহ্বান করে দ্বারে করাঘাত করতে করতে পুনশ্চ বললেন, দ্বার খুলুন, আর ভয় নেই, আমি মিস্টার বেকার। দ্বার খুলে গেল। কন্ট্রোলার কৃতজ্ঞ স্বরে মিস্টার বেকারকে ধন্যবাদ দিয়ে বললেন, আমাকে কি গভর্নরের সঙ্গে এখনই দেখা করতে হবে মিস্টার বেকার? নিশ্চয় স্যার। মিস্টার বেকার সশ্রদ্ধ স্বরে বললেন। কন্ট্রোলার চাপরাশিকে আহ্বান করে বললেন, হামারা অ্যাটাচি কেস লে আও। চাপরাশি সাহেবের দরকারি কাগজপত্র ভরা অ্যাটাচি কেস নিয়ে সাহেবের সঙ্গে সঙ্গে চলল। মিস্টার বেকার কন্ট্রোলারকে মোটরে উঠিয়ে দিয়ে বললেন, আমরা চারদিক পরীক্ষা করে আপনার প্রতীক্ষা করব। আপনি এলে দ্বার বন্ধ হবে। কন্ট্রোলার বললেন, স্ট্রং রুমে ওই সিন্দুকটা ইতিমধ্যে পাঠাবার বন্দোবস্ত করলে আমি সুখী হব। আমার সহকারীদের হুকুম করলে তারাই সব করবে। কন্ট্রোলারকে নিয়ে মোটর বের হয়ে গেল। তার চাপরাশি অ্যাটাচি কেস নিয়ে সোফারের পার্শ্বে উপবেশন করল। মিস্টার বেকার কন্ট্রোলারের সহকারী অফিসারদের কন্ট্রোলারের আদেশ জানালে তারা মিস্টার বেকারকে নিয়ে স্ট্রং রুমে প্রবেশ করলেন। একজন অফিসার অকস্মাৎ চিৎকার করে বললেন, সর্বনাশ! এ কি, বড় সাহেব এমন করে শুয়ে আছেন কেন? মিস্টার বেকার এক লম্ফে সেখানে গিয়ে দেখলেন যে কন্ট্রোলারকে তিনি এইমাত্র মোটরে আরোহণ করাইয়া গভর্নর সন্দর্শনে পাঠালেন, তিনি হাত ও মুখ বাঁধা অবস্থায় স্ট্রং রুমের একটি সিন্দুকের পার্শ্বে অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন এবং তার অদূরেই তার চাপরাশি প্রায় বিবস্ত্র অবস্থায় পড়ে রয়েছে। মিস্টার বেকারের মস্তক অকস্মাৎ বিদ্যুৎ বেগে ঘুরে উঠল। তার চক্ষুর সম্মুখে কন্ট্রোলার, চাপরাশি ও অ্যাটাচি কেস পর্যায়ক্রমে চক্রাকারে প্রবল বেগে ঘুরে ফিরতে লাগলো। তিনি 2 হাতে মাথা চেপে সেইখানে হাঁটু গেড়ে বসে পড়লেন। তার মুখ থেকে একটি কথাও বের হলো না। অফিসারগণ প্রথমে কন্ট্রোলার, পরে চাপরাশিকে ধরাধরি করে বের করে নিয়ে গেলেন। দস্যুমোহন আপন প্রতিজ্ঞা রক্ষা করেছে। সারা ভারতবর্ষে এই সংবাদ তোলপাড় হয়ে গেল। কি করে এরকম অসম্ভব কাণ্ডও সম্ভব হলো তার কৈফিয়ত দেবার জন্য মিস্টার বেকার কমিশনারের সঙ্গে গভর্নরের সম্মুখে আহুত হলেন। কিন্তু ধূর্ত দস্যুর অসম সাহসিকতা, বুদ্ধি চাতুর্যে বিহ্বল প্রায় মিস্টার বেকার এরকম উত্তেজিত ও ক্ষিপ্ত হয়ে উঠলেন যে তাঁর বাকশক্তি প্রায় লোপ পেয়ে গেল। তিনি বহু কষ্টে নিজেকে সংযত করে গভর্নর সমীপে এই কৈফিয়ত দাখিল করলেন,
হয় আমার বর্তমানে যেসব ব্যক্তি কার্য উপলক্ষে কারেন্সি অফিসে প্রবেশ করিয়াছিল তাহাদের মধ্যে নয় আমার আহারের জন্য সাময়িক অনুপস্থিতির সুযোগ লইয়া সেই সময়ে যাহারা প্রবেশ করেছিল তাহাদের মধ্যে মোহন ও তার সহযোগীরা ছদ্মবেশে ভিতরে প্রবেশ করে এবং আপনাদের সিআইডি বিভাগের লোক বলিয়া পরিচয় দিয়া ও তিনি তাহাদের কন্ট্রোলারের নিকট প্রেরণ করিয়াছেন। এতদর্থে এক জালপত্র কন্ট্রোলারের নিকট দাখিল করিয়া কন্ট্রোলারের বিশ্বাস অর্জন করে। পরে স্ট্রং রুমে গোলযোগের কারণ আছে ভয় দেখাইয়া তাহাকে সঙ্গে করিয়া সেখানে গমন করে এবং ক্লোরোফর্ম ও বল প্রয়োগে কন্ট্রোলারকে অজ্ঞান করিয়া তাহার ছদ্মবেশ ধারণ করে। এমন সময়ে কন্ট্রোলার চাপরাশি সাহেবের নিকট গমন করে, তাহাকেও অজ্ঞান করিয়া মোহনের সহকারী চাপরাশি ছদ্মবেশে সজ্জিত হয়। তারপর আদেশ দিয়া সিন্দুকটি কন্ট্রোলারের অফিস কক্ষে লইয়া যায়। সেখানে সিন্দুক খুলিয়া মহামূল্য দ্রব্যগুলি অ্যাটাচি কেসে ভরিয়া লয়। ইহাই হইল একরূপ আনুমানিক সংক্ষিপ্ত ইতিহাস, স্যার। গভর্নর প্রশ্ন করলেন, তারপর টেলিফোনের ইতিহাস কি? এ সম্বন্ধে এখনো আমার বিশেষ সন্দেহ আছে, ইয়োর এক্সেলেন্সি। কারণ কমিশনার ফোন করেননি, তা তিনি আপনাকে বলবেন। অতএব দস্যু তারই কোনো সহকর্মীর দ্বারা ওই কাজটুকু সেরে নিয়েছে। মিস্টার বেকার ম্লান স্বরে বললেন, অসম্ভব। গভর্নর বিস্ময় প্রকাশ করলেন, আপনার মতো একজন বহু দক্ষ অভিজ্ঞ পুরাতন সহকর্মীর পক্ষে কমিশনারের কণ্ঠস্বর ও কথা বলার ভঙ্গি বিশেষভাবে জ্ঞাত থাকা কি স্বাভাবিক ছিল না মিস্টার বেকার বললেন, ফোনে কণ্ঠস্বর একটু অস্বাভাবিক শুনে আমি প্রশ্ন করেছিলাম। তাতে আমাকে তিনি বলেন, অত্যন্ত সর্দি হয়েছে মিস্টার বেকার, কথা বলতে অত্যন্ত কষ্ট হচ্ছে আমার। সুতরাং আমি সন্দেহ করবার অবকাশ পাই নাই। অবশ্য আমি স্বীকার করছি আমার বিশেষ সতর্ক হওয়া উচিত ছিল, কিন্তু হয় নাই। সেজন্য শাস্তির যোগ্য আমি। গভর্নর কমিশনারের মুখের দিকে তাকালেন। কমিশনার বললেন, মিস্টার বেকার যে ভুল করেছেন তার স্থানে আমি থাকলেও সেই একই ভুল করতাম, ইয়োর এক্সেলেন্সি। গভর্নর ক্ষুণ্ণ মনে বললেন, যে অমূল্য বস্তু দস্যু অপহরণ করেছে তার উদ্ধারের কি বন্দোবস্ত করেছেন? মিস্টার বেকার বললেন, আমি 3 মাস সময় নিয়েছিলাম দস্যুকে গ্রেপ্তার করবার জন্য। সে সময় 1.5 মাস অতিবাহিত হয়েছে। অবশিষ্ট 1.5 মাসের মধ্যে আমি প্রতিজ্ঞা করেছি যে আমি দস্যুকে গ্রেপ্তার করব এবং যে সম্পদ আমার ভুলে অপহৃত হয়েছে তাহা উদ্ধার করব। যদি বিফল হয় তবে। গভর্নর বাধা দিয়ে বললেন, শপথ করবেন না মিস্টার বেকার, আপনার অতীত সফলতার ইতিহাস আমি শুনেছি। সুতরাং আপনার ওপর আগামী 1.5 মাসকাল এই কাজের ভার অর্পণ করতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। আমি আশা করি আপনি সাধ্যমতো যত্ন ও অধ্যাবসায় গুণে দস্যুকে গ্রেপ্তার করতে সক্ষম হবেন। আমি অপেক্ষা করতে থাকব। আচ্ছা, আপনারা আসুন। গভর্নরের নিকট বিদায় গ্রহণ করে মিস্টার বেকার কমিশনারের সঙ্গে তার অফিসে উপস্থিত হলেন। সেখানে কিছু সময় যুক্তি পরামর্শে অতিবাহিত করে তিনি বিদায় নেওয়ার পূর্বক্ষণে বললেন, £1,00,000 পুরস্কারের ঘোষণা যাতে সর্বত্র ভালোভাবে প্রচারিত হয় তার ব্যবস্থা করতে হবে। কমিশনার বললেন, আমিও তা ভেবে দেখেছি। £1,00,000 প্রলোভনে মোহনের কোনো সহকারী নিশ্চয়ই প্রলুব্ধ হবে। উত্তম, মিস্টার বেকার, আমি এইরকম আদেশই পাঠিয়ে দিচ্ছি। অভিবাদান্তে মিস্টার বেকার ক্লান্ত দেহে অবসন্ন মনে বাংলোয় প্রত্যাবর্তন করলেন এবং সামান্য কিছু আহার করে শয়ন করলেন। আজকের পর্ব এখানেই সমাপ্ত। মিস্টার বেকার কি পারবেন মোহনকে গ্রেপ্তার করে এই সম্পদের পুনরুদ্ধার করতে? জানতে হলে শুনতে হবে আগামী পর্ব।
গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।